আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সারা আগের মতন আর নার্ভাস না। কি সুন্দর অবলীলায় প্রশ্ন করেই যাচ্ছে একের পর এক। রাহান হাসলো আবারও। বাচ্চা একটা মেয়ে, কিন্তু কি সুন্দর নিজের অনুভূতি লুকিয়ে রেখেছে। সেটা না হয় কাল সকালে দেখে নেবে। সারা বুঝতে পারে না, আরও কিছু জিজ্ঞেস করবে তার আগেই রাহান গম্ভীর কণ্ঠে হুকুমের স্বরে বলল, আমি যেতে বলেছি। ব্যাস এটাই যথেষ্ট সবার জন্য, ব্যাস এটাই যথেষ্ট সারার জন্য। মুখ আধার দেখা মেলে। এই লোকটা এমন কেন? একটু ভালো করে কথা বলে না তার সাথে, সবসময় তারা কথা বলে। সারা অভিমান হলো, নিজে ডেকে আনলো আর এখন কেমন করছে। কথা বলবে না লোকটার সাথে। সারা ছাদের দরজার দিকে পা বাড়াতে রাহান পেছন থেকে ওর হাত টেনে ধরে। সারা অবাক হয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই রাহান মিহি কণ্ঠে বলে উঠল, অভিমান করো না মেয়ে, ওকে তীব্র যন্ত্রণা হবে, তবে হয়তো সারা রাত ছটফট করতে করতে কেটে যাবে। সারা অবুঝ চোখে তাকিয়ে রইল রাহানের দিকে। রাহান হাত ছেড়ে দিল, 2 পা এগিয়ে গেল, ঠিক সারার বরাবর দাঁড়ালো, চোখে চোখ রেখে বলল, আমার রোজ ঘুমের ওষুধের প্রয়োজন হয়। যখন বাড়িতে থাকি তখন ভীষণ কষ্ট হয়, তাই ভাবছি পুরো ফার্মেসিটি আমার বাসায় নিয়ে যাব। সারা এবার হাসলো। সারা কিছু আন্দাজ করতে পারছে হয়তো, তাই তো নিজেও রাহানের মতন ফিসফিস করে বলল, আপনি ব্যবস্থা করুন, ফার্মেসি আপনার বাড়ি যেতে আগ্রহী। কথাটা শেষ করে সারা আর এক মুহূর্ত দাঁড়ায় না, চটজলদি পা চালিয়ে নিচে চলে গেল। রাহান সেদিকে তাকিয়ে নিজের বাম হাতটা মাথার পেছনের চুল খামচে ধরে মুচকি হেসে বিড়বিড় করে বলে, ভালোবাসার প্রথম প্রণয় হলো, তবে সাদনান সকালে ঘুম থেকে উঠে বউকে পাশে পায় না। চোখ তার ভীষণ জ্বলছে। কয়টা বাজে তখন? সকালে 8টার বেশি। কতক্ষণ ঘুমালো? এই তো হবে হয়তো ঘন্টা 2 ঘুমিয়েছে তো একদম শেষ রাতে। ভালোবাসার মুহূর্ত শেষ করে সাবানি ঘুমোতে ঘুমোতে রাত তো প্রায় শেষ হলো। ঘুমিয়েছিল তো বউকে বুকে নিয়ে, তবে উঠে গেল কখন আর সে টেরও পেল না। সাদনান উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে মিনিট 10 পর বেরিয়ে এলো, কিন্তু বউ তার রুমে আসেনি। সাদনান টাওয়ালটা সোফায় ছুঁড়ে ফেলে আয়নায় সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখে নিল, আর ঠিক তক্ষুনি দরজায় কড়া না রেখেও। সাদনান বুঝতে পারে বউ তার আসেনি। বউ আসলে দরজায় নক করতো না, তাই গম্ভীর কণ্ঠে অনুমতি দেয় আসার জন্য। একজন বুয়া এসেছে, হাতে ধোয়া ওঠা কফির মগ। সেটা সেন্টার টেবিলে রেখেই জানালো নিচে অনেক মানুষ এসেছে, তাকে ডাকছে সেখানে। তিনি কথা শেষে আবার চলে গেল। সাদনান কফিটা হাতে নিল, সেটা একবার চুমুক দিয়ে নাক মুখ কুচকে নিল। সাদনানের কাছে মনে হলো এটা কফি কম শরবত বেশি, তাই আর খেলো না, রেখে দিল সেখানে। অতঃপর নিজেকে পরিপাটি করে ফোনটা হাতে নিয়ে রুম হতেই বেরোতেই দেখা মেলে রাহানের। রাহান সাদনানকে ডাকতে এসেছিল। রাহান সহ সাদনান দুজন টুকটাক কথা বলতে বলতে নিচে চলে আসে। সাদনান নিচে চলে আসতে ওর চোয়াল শক্ত হয়ে এলো। গেস্টদের নিচে একটা রুম আছে, সেখানে শুধু রাজনীতির বিষয়ে কোনো সমালোচনা হলে সেখানে হয়। আর তার ঠিক পাশের রুমটায় আম্বিয়া মির্জা থাকে। প্রিয়তা সেই রুম হতে বেরিয়ে আসছে, আর একটা ছেলে করিডোরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। প্রিয়তাকে দেখে ছেলেটা ফোন কানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ছেলেটা মোটামুটি মির্জা বাড়ির সদস্য নিয়ে অবগত, কিন্তু এটা কে হতে পারে বুঝতে পারছে না। ছেলেটার ভাবনার মাঝে প্রিয়তা চলে গেল। ও না দেখেছে পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেকে, আর না দেখেছে করিডোরের ওপাশে থাকা সাদনান রাহানকে। ছেলেটা সাদনানকে দেখতে পেয়ে ফোনটা কেটে এগিয়ে আসে। রাহান বুঝতে পারে সাদনান রেগে গিয়েছে, তাই ছেলেটা ওদের সামনে আসার আগে ফিসফিস করে বলল, ঝামেলা করিস না, এমনিতে হাওয়া বেশ গরম, আর বিয়ের খবরটা 5 কান হলে সমস্যা হবে। সাদনান রাহানের কথা শুনে বাঁকা হাসল। রাহান বুঝতে পারে এই হাসির মানে নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু তার বন্ধুর মাথায় চলছে। ওদের কথার মাঝেই ছেলেটা এগিয়ে এলো, মুচকি হেসে হাতটা এগিয়ে দিয়ে বলল, আমি ওয়াজিফ দেওয়ানের ছেলে ওয়াজিদ দেওয়ান। আমি দেশের বাইরে ছিলাম, কাল রাতে ফিরেছি। সাদনান মুচকি হেসে নিজের হাত এগিয়ে হাত মিলায়। সামনে দাঁড়ানো সুদর্শন পুরুষটা আবারও বলে ওঠে, এনিওয়ে, কংগ্রাচুলেশনস নিউ এমপি মির্জা সাদনান শাহরিয়া। সকাল থেকে বাড়িতে একের পর এক বড় বড় নেতা থেকে শুরু করে দলের সব ছেলেপেলেরা সবাই শুভেচ্ছা জানাতে এসেছে। সাদনান সবার সাথে কম বেশ কথা বলে বাকি দায়িত্ব দাদার আর বাবার উপর দিয়ে রাহান আর তার সিকিউরিটি নিয়ে বেরিয়ে পড়বে মিটিংয়ের উদ্দেশ্যে।
আজকের দিনটা শুধু হাতে আছে, কাল আবার অনেক কাজ, শপথ বাক্য পাঠ করতে যেতে হবে, অনেক কিছু করা বাকি। এখনো এমপি হওয়া তো আর চারটিখানি কথা না, জায়গায় না আসলে জায়গার কদর বোঝা যায় না। এটা হচ্ছে ঠিক তেমন, আগে আসতে পারার জন্য কষ্ট করতে হয়েছে, জনগণ তাকে ভরসা করে এই স্থানে বসিয়েছে, এখন সে বিশ্বাস ভরসার ভালোবাসার দাম রাখার জন্য কষ্ট করতে হবে। শুনেছি বিপরীত দলের প্রাক্তন এমপি নাকি কাল রাতেই দেশ ছেড়েছে, না ছেড়ে উপায় আছে? জনগণ যা খেপে আছে হয়তো আগে থেকে আন্দাজ করতে পেরেছিল হেরে যাবে, তাই তো আগে থেকে পথ মেপে রেখেছিল। সাদ্দান এসব ভাবতে ভাবতে রেডি হয়ে নিল, গায়ে সফেদা পাঞ্জাবি জড়িয়ে আয়নায় দেখে নিল, চুলগুলো সুন্দর করে আঁচড়ে নিয়ে দামি ঘড়িটা হাতে বাঁধতে বাঁধতে দেখে নিল কটা বাজে। বেলা এখন 9:30 বেশি বাজে। সে নিচ থেকে নাস্তা করে আসার সময় বলে এসেছে প্রিয়তা যেন রুমে আসে, কিন্তু এই মেয়ের তো কোনো খবর নেই। অবশ্যই একটু আগে যা জারি জুড়ি দিয়েছে না আসাটাই গ্রহণযোগ্য। সাদনান বিছানা হতে নিজের ফোনটা হাতে নিয়ে সেটা পাঞ্জাবির পকেটে পুরে নিল। সাদনানের ভাবনা ভুল প্রমাণ করে দিয়ে ঠিক তক্ষুনি দরজা ঠেলে কেউ ভেতরে এলো। সাদনান বুঝতে পারে বউ তার রুম এসেছে। প্রিয়তা সোজা এসে সাদনানের সোফায় ফেলে রাখা ভেজা টাওয়ালটা নিয়ে বেলকানিতে দিয়ে এলো। ফিরে রুমে আসার সাথে সাথে সাদনান প্রিয়তাকে নিজের কাছে টেনে নিল, আদরে স্পর্শ করে মাথায়, গলায়, মুখে। প্রিয়তা তখন দেখছে সাদনানকে। এই লোকটা 8 ঘন্টা আগেও কতটা রাশভারী কণ্ঠে তাকে শাসালো। একটু তো শুনতে পারতো তার কথা, না শুনেই তো নিজের মতন করে মন্তব্য করে গিয়েছে। সে কি ইচ্ছে করে নিচে গিয়েছে? দাদি তো তাকে ডেকেছিল না নাকি সকাল সকাল পায়ে ব্যথা করছিল। কাজের লোক সবাই কাজে ছিল বলে তাকে দিয়ে পা মালিশ করাতে। সাবধানে থাকবে। সাদনান প্রিয়তার ললাটে ওষ্ঠ ছুঁয়ে বলে উঠল। প্রিয়তা অভিমান হলেও তা প্রকাশ করে না, মিনমিন করে জিজ্ঞেস করল, কখন ফিরবেন? তাড়াতাড়ি আসার চেষ্টা করব, তবে কখন ফিরতে পারবো সময় বলতে পারছি না। সাদনান প্রিয়তার পেট হতে কুর্তি সরিয়ে নিজের হাত দুটো চেপে ধরে শক্ত করে সেখানে। প্রিয়তা সারা শরীর শিরশির করে উঠল। নিজেকে সামলাতে সাদনানের পাঞ্জাবি বুকের কাছের অংশ খামছে ধরে চোখ বন্ধ করে নেয়। সাদনান সহসা হাসল। সে হাসি ঠোঁটে রেখেই বলল, সময় থাকলে অবশ্যই সুযোগটা কাজে লাগাতাম। সাদনান ছেড়ে দিল প্রিয়তাকে। প্রিয়তাও সরে দাঁড়ায়। সাদনান প্রিয়তার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আবার নিজের দিকে তাকিয়ে আলগোছে কুচকানো পাঞ্জাবিটা ঠিকঠাক করে গম্ভীর মুখ করে বেরিয়ে গেল। তেমনি মির্জা বাড়ি থেকে এসে রান্নাঘরে চলে গেল আর কবির ফ্রেশ হতে। সব প্রতিষ্ঠান বন্ধ এই নির্বাচনের জন্য, অবশ্য কাল থেকে আবার খোলা। কালাম খান অফিস চলে গিয়েছে মির্জা বাড়ি থেকে। নিজের কোম্পানি সেখানে এসব নির্বাচন নিয়ে থাকলে তো আর হবে না। এখন বাড়িতে 2জন কাজের বুয়া আছে যারা এখন তিন্নিকে রান্নার কাজে সাহায্য করছে। তিন্নি বাড়িতে এসেছে পরে রান্নাটা নিজেই করে। অবশ্য এটা কবিরের আবদার, আর তার 27 বছর বয়স ধরে কাজের লোকের রান্না খেতে খেতে সে অতিষ্ঠ। যদিও মাঝে মাঝে 2 বাপ ছেলে মিলে ছুটির দিনে নিজেরা রান্না করত, তবুও কেমন একটা খালি খালি লাগতো, তৃপ্তি হতো না। তিন্নি তরকারিগুলো রান্না করে ভাত বসিয়ে কাজের লোককে বলে শাওয়ার নিতে চলে গেল। গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে। কাল সকালেই বাড়ি থেকে শাওয়ার নিয়ে ও বাড়ি গিয়েছে আর এখন দুপুর হতে চলল। তবু কাজ একেবারে সব কমপ্লিট করে যেতে, কিন্তু এর মধ্যে কবির 4 বার এসে একটু সময়ের মধ্যে নিচে ঘুরঘুর করে গিয়েছে। তিন্নি দেখেও না দেখার মতো করে থেকেছে। কবির নিজের লজ্জা সরিয়ে তিন্নিকে ডাকতে পারেনি, কিন্তু তিন্নি খুব করে চাইছিল কবির তাকে ডাকুক, অধিকার নিয়ে বলুক, তিন্নি এক্ষুনি রুমে এসো। কিন্তু কবির তো ও এসব কিছু বলেনি, তাই তিন্নি ইচ্ছে করে রুমে যায়নি। তিন্নি রুমের সামনে এসে দাঁড়িয়ে রয়, বুঝতে পারছে না ভেতরে যাবে কিনা। যদি কবির ধমক দেয়, কেন যে তখন এত সব অধিকার খুঁজতে গেল? ও তো জানে কবির ওর জন্যই নিচে এসেছিল। 2 সেকেন্ডের মধ্যে ভিতরে এসো। হঠাৎ কবির রুম থেকে বলে উঠল। তিন্নি চট করে রুমে ঢুকে গেল। কবির সোফায় বসে ফোনে স্ক্রল করছে। তিন্নি ভ্রু কুচকে নিল। উনি তো ফোনের দিকে তাকিয়ে আছে, তাহলে বুঝলেন কি করে আমি এসছি? তুমি যেমন করে বুঝতে পারো। তিন্নির ভাবনার মাঝে কবির কথাটা শেষ করে উঠে দাঁড়িয়ে এগিয়ে এলো তিন্নির নিকট। অতঃপর নাক মুখ কুচকে বলল, তাড়াতাড়ি শাওয়ার নিয়েতে যাও। তিন্নি নিজেও ঘামের গন্ধ পাচ্ছে, তবে কবির এভাবে বলাতে একটু লজ্জা পেল। তাই কিছু না বলে তড়িয়ে ঘুরি করে ওয়াশরুম চলে গেল। কবির হাসল। এই মেয়ে তো কিছু না নিয়ে চলে গিয়েছে, সেটা কি খেয়াল করেছে? অবশ্য ভালোই হলো, এই ফাঁকে একটু মজা করা যাবে। কবির আয়েশ করে আবারও আগের স্থানে বসে গেল। নিশ্চিন্তে ফোনে স্ক্রল করতে লাগলো। তার ঠিক 7-8 মিনিটের মাথায় তিন্নির কণ্ঠ ভেসে এলো, আপনি একটু বাইরে যান। কেন? কবির সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে ভ্রু কুচকে জিজ্ঞেস করে। তিন্নির ভেজা চুল আর গলার কিছুটা অংশ দৃশ্যমান। হেঁটে কবিরের হাত ঠিপটিপ করতে লাগলো।
কয়েক সেকেন্ডের জন্য থম মেরে দাঁড়িয়ে থাকে, অতঃপর আলগোছে এগিয়ে গেল ওয়ার্ড্রবের দিকে। সেখান থেকে একটা শাড়ি আর সাথে সব প্রয়োজনীয় জিনিস নিয়ে এগিয়ে এলো তিন্নির নিকট। তিন্নি নিজের হাতটা কুনুই পর্যন্ত বের করে কাপড় হাতেই নিয়ে ভ্রুকুচকে নিল। কুর্তি দিন না, শাড়ি কেন? যা দিচ্ছি পরে নাও তো, যেভাবে আছো সেভাবেই এসে নিজের পছন্দ মতো ড্রেস নাও। তবে হ্যাঁ, আমি রুম থেকে কোথাও যাচ্ছি না। তিনি অসহায় মুখ করে ওয়াশরুমের দরজাটা বন্ধ করে দিল। কবির মুচকি হেসে বিছানায় আধশোয়া হয়ে ল্যাপটপ নিয়ে বসে গেল। কয়েকদিন পর পরীক্ষা, অনেক কাজ। কবির কাজ করছে এক মনে। এদিকে তিনি কোনো রকম শাড়িটা গায়ে পেঁচিয়ে বেরিয়ে এলো। ওয়াশরুম কি শাড়ি পরা সম্ভব? মোটেও না। এমনিতে হঠাৎ পরে তার মধ্যে 12 হাত একটা শাড়ি, চিকনা এই শরীরটায় সামলাতে বেশ কসরত করতে হয়। তিন্নি শাড়িটা কোনো রকম ধরে মাথায় টাওয়াল পেঁচিয়ে কবির এক সামনে দাঁড়ালো। মিনমিন করে অনুরোধের স্বরে বলল, প্লিজ এখন তো যান। কবির শুনল, তবে আমলে নিয়েছে বলে মনে হলো না। সে ল্যাপটপ কোলে হতে নামিয়ে সাইডে রেখে ধীরে ধীরে এগিয়ে এলো তিন্নির কাছে। অতঃপর তিন্নির শরীরে রেখে শাড়ির আঁচলটা ঠিক করে দিল আলগোছে। তিন্নি তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নিয়ে সারা শরীর যেন তার অবশ হয়ে গেল। যদিও কবিরের হাতের স্পর্শ ওর শরীরে পড়েনি, তবু কেমন একটা লাগছে ওর। কবির ধীর স্থিরে শাড়ি কুচিগুলো নিজের হাতের মাঝে নিয়ে সেগুলো তিন্নির হাতে দিয়ে ইশারায় গুজে নিতে বলে। তিন্নি আলতো হাতে কুচিগুলো গুজে নিল। কবিরের মধ্যে গিয়ে আবার নিজের স্থানে বসে পড়ে। তিন্নি শাড়িটা ঠিকঠাক করে মাথা থেকে টাওয়ালটা খুলে বেলকানিতে চলে গেল। আর ঠিক তক্ষুনি রুম থেকে কবির বলল, শোনো, আজ বিকেলে আমরা বেরোবো। কোথায়? তিন্নি রুমে আসতে আসতে জিজ্ঞেস করে। কবির ল্যাপটপের ডিসপ্লের দিকে দৃষ্টি রেখে বলে উঠল, গেলেই দেখতে পাবে। শুনলাম মাইশার বিয়ের কথা চলছে। হ্যাঁ, ঠিক শুনেছেন। ওয়াসিফ দেওয়ানের কথায় জাফর মির্জা চওড়া হেসে জানালো। ওয়াসিফ দেওয়ান নিজেও হাসলো। জাফর মির্জার সাথে তাল মিলিয়ে বলল, আমার ছেলেকে তো দেখেছেন, কাল রাতেই ইতালি থেকে ফিরেছে। আগের চাই দেখতে, কিন্তু অনেকটা বদলে গেছে। আমি তো প্রথমে তোমাকে চিনতে পারছিলাম না। আমার একটা আবদার আছে। কি যে বলেন আপনি? একবার শুধু বলে দেখুন, আমি আমার সর্বোচ্চ দিয়ে সেই আবদার পূরণ করার চেষ্টা করব। আমি আপনার ছোট নাতনিকে আমার ছেলের জন্য চাইছি। জাফর মির্জা কথাটা বুঝতে সেকেন্ডের মতো সময় লাগলো, কিন্তু বুঝতে পেরে মুখের হাসি আরো কয়েক গুণ বাড়ল। সন্ধ্যা 6টার বেশি সময় বাজে। সাজান আর রাহান বেরিয়ে এলো একটা ভবন থেকে। সেখানে আজ একটা মিটিং ছিল, কয়েকজন বড় বড় নেতা ছিল। সাদ্দান রাহান দুজনেই গাড়িতে উঠে বসে। রাহান আজ বাড়ি চলে যাবে। আজ 4 দিন ধরে বাড়ি যাওয়া নিয়ে রাহানের মা আজ ফোন দিয়ে কান্নাকাটি করেছে, বাড়ি যেতে বলেছে। এক ছেলে তার ভীষণ আদরের, আর এক মেয়ে তাকেও কাছে পায় না। সে ইতালি পাড়ি জমিয়েছে, আজ বছর 5 হতে চলল। বলেছে এই বছর দেশে ফিরে আসার কথা, এখন বাকিটা আসলে বলা যাবে। সাদনান নিজের বাড়ির সামনে নেমে গেল আর ড্রাইভারকে বলল রাহানকে বাড়ি পৌঁছে দিতে। সাদনান গেট দিয়ে বাড়িতে প্রবেশ করতে দেখা মেলে জাফর মির্জা ফোনে কথা বলছে বাগানে দাঁড়িয়ে। সাদনান ভ্রু কুচকে এগিয়ে গেল দাদার দিকে। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমি বাড়িতে আজ রাতে এই বিষয়ে কথা বলবো। আচ্ছা, আপনি চিন্তা করবেন না। আচ্ছা, তাহলে রাখি। জাফর মির্জা কথা শেষ ফোন কেটে পেছনে ফিরতেই দেখে সাদান ভ্রুকুচকে তার দিকে তাকিয়ে আছে। তিনি কিছু বলবে তার আগে সাদান বলল, সরি দাদু, কারোর কথা লুকিয়ে শোনা ঠিক না, কিন্তু আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই না চাইতেও কথাগুলো আমার কানে গেল। ইটস ওকে দাদু ভাই, এমনিতেও আমি তোমার সাথে এই ব্যাপারে আজ কথা বলতাম। ওয়াসিফ দেওয়ান ছিল কলে। জাফর মির্জা হেসে সাদানের কাঁধে হাত রেখে হাঁটতে হাঁটতে বলল। সাদান বাড়ির সদর দরজায় এসে থামল, ক্লান্ত ভরা কণ্ঠে জানালো, দাদু আমি ভীষণ ক্লান্ত, ফ্রেশ হয়ে রাতে কথা বলি। তবে তোমার সাক্ষাৎ কেমন ছিল নেতাদের সাথে? যেমনটা তুমি আশা করেছিলে, ওরা ওদের মতো বোঝালো। আমার মতে অফার। বুঝতে পারছি, কিন্তু তুমি তোমার মতো করে এগিয়ে যাও। আর গাড়ির জিপি নেওয়ার ব্যাপারটা কি আগের ঘোষণা থাকবে? হ্যাঁ দাদু, এটা তুমি জানিয়ে দিও। সাদানের কথা জাফর মির্জা সম্মতি দিল আর সাদান নিজেই রুমের উদ্দেশ্যে চলে গেল। নমিনেশন পাওয়ার পর সাদান ভোট হওয়ার আগ পর্যন্ত কোনো ড্রাইভার থেকে টাকা নিতে না করেছে। এতে ড্রাইভাররা ভীষণ খুশি, তার কারণ রোজ ইনকাম হয় কত একজন ড্রাইভারের। তার মধ্যে যদি চাঁদা দিতে হয় তো তাদের থাকে কি? এটা নিয়ে আগের এমপির কাছে অনেকবার দরখাস্ত করেও কোনো লাভ হয়নি। আর সাদ্দান নমিনেশন পাওয়ার পর সেটা উঠিয়ে দিয়েছে। বলা যেতে পারে ড্রাইভার আর ফুটপাতে দোকানদার সাথে গরিব মানুষের জন্য আজ সাদ্দান এখানে।
সাদনান রুমে এসে ঘড়ি খোলে, ড্রেসিং টেবিলের উপর রাখে। প্রিয়তা রুমে নেই, নিশ্চয়ই রান্নাঘরে না, কারণ রান্নাঘরে থাকলে দেখতে পেত রান্নাঘরে কাজের লোক আর সুফিয়া বেগম ছিল। প্রিয়তা হয়তো দাদির ঘরে, নয়তো সারা মাইশার সাথে। সাদনান গায়ের পাঞ্জাবি খুলে ফোন হাতে মাইশাকে মেসেজ দেয়, অতঃপর টাওয়াল নিয়ে ওয়াশরুম চলে যায়। প্রিয়তা মাইশার পাশে শুয়েছিল আর ওর ওপাশে সারা। ওরা গল্প করেছিল, এর মধ্যে হঠাৎ মাইশা প্রিয়তাকে বলল, ভাইয়া এসছে, তুমি রুমে যাও। প্রিয়তা একটু লজ্জা পেলে, তবে সেটা ধামাচাপা দিয়ে মাইশাকে বলল, তোমাকে কতবার বলেছি আমাকে আগের মতো তুই করে বলবে? আরে বাবা, ছকরা পরে করিস, এখন রুমে যা। মাইশা কথাটা বলতে বলতে প্রিয়তাকে শোয়া থেকে উঠিয়ে রুম থেকে বের করে দিল, সাথে সারাও সাহায্য করে। প্রিয়তা রুমে এসে কাউকে দেখতে পায় না, কিন্তু সোফায় সাদনানের পাঞ্জাবি দেখে বুঝতে পারে সাদনান সত্যি এসেছে। প্রিয়তা এগিয়ে সেটা হাতে নিয়ে শ্বাস টেনে নেয়, অতঃপর সেটা ভাঁজ করে রাখে। সাদনান ওয়াশরুম থেকে বেরিয়ে এসে প্রিয়তাকে দেখল দরজা বুয়ার হাত থেকে কফির মগ নিচ্ছে। সাদনান শুধু একটা টাওয়াল পরে আছে আর এক হাত কোমরে রেখে অন্য হাত দিয়ে মাথার চুল ঝাঁকিয়ে পানি সরানোর চেষ্টা করছে। প্রিয়তা এগিয়ে এসে সাদনানের হাতে কফির মগটা নিয়ে বেলকানিতে চলে গেল, ফিরে এলো হাতে আরেকটা টাওয়াল নিয়ে। সাদনান ততক্ষণে সোফায় বসে আছে। প্রিয়তা এগিয়ে এসে সাদনানের পেছনে দাঁড়িয়ে চুলগুলো মুছতে লাগলো। সাদনান একবার আর চোখে পেছনে তাকিয়ে আদেশের স্বরে বলল, সামনে দিয়ে এসো। প্রিয়তা শুনল, বাধ্য মেয়ের মতো সামনে দিয়ে এলো। সাদনান প্রিয়তাকে টেনে নিজের কোলে বসিয়ে দিল, গলায় মুখ গুজে লম্বা শ্বাস টানে। প্রিয়তা ক্ষেপেই উঠল। সাদনান বিরক্ত হলো, ভ্রু কুচকে বলল, খাবার শেষ, তাড়াতাড়ি রুমে চলে আসবে, মনে থাকবে? প্রিয়তা মাথা নাড়ে, আবারও চুল মুছতে শুরু করে। সাদনান কফি শেষ উঠিয়ে গিয়ে একটা ট্রাউজার আর সাদা টি শার্ট নিয়ে পরে নিল। প্রিয়তা ততক্ষণে নিচে চলে গিয়েছে। সাদনানও কাপড় পরে নিচে চলে আসে। লিভিং রুমে সবাই বসে আছে, রাহাত, মুফিজুর মির্জাও আছে, হয়তো তার আসার পরপরই ওনারাও এসেছে। সাদনান সহ এসে দাদার পাশে বসে পড়ে। সবাই টুকটাক সাদনানের আজকের ঘটনা জিজ্ঞেস করছে, কেমন কাটলো দিন, সাথে খুব সাবধানের সহিত থাকতে হবে, এটা সেটা বাপ, চাচা, দাদা সবাই উপদেশ দিচ্ছে। যদিও সাদনানের জ্ঞান সম্পর্কে তারা অবগত, তবু বড় হিসেবে তাদেরও কিছু উপদেশ দিতে হয়। তাদের কথার মাঝে জাফর মির্জা ওয়াসিফ দেওয়ানের বলা কথা জানেন। তিনি মাইশাকে ওনার ছেলের জন্য চান। মাইশা সারা পাশাপাশি দাঁড়িয়ে আছে। আমিয়া মির্জার পেছনে কথাটা শোনা মাত্রই মাইশা সারার হাত চিপে ধরে। সারা আশ্বাস দেয়, ইশারায় বোঝায় ভাইয়া আছে তো, কিন্তু সারা হয়তো জানি না এই পরিস্থিতিটা ঘুরে ফিরে ওর উপর আসবে। এর মধ্যে মুফিজুর মির্জা সাদনানের দিকে তাকিয়ে আমতামতা করে বলে উঠল, কিন্তু শফিক ভাই তো আয়নের জন্য বলেছিল। কথা দিয়ে ফেলেছো? তেমন না দাদু, উনি অনেক আগে আবদার করেছে, তাই আর কি। সাদনান ফোড়ন কেটে বলে ওঠে। জাফর মির্জা একবার সারার দিকে তাকালো। এর মধ্যে খাবারের জন্য ডাক পড়ে, তাই সবাই চলে যায়, শুধু সাদনান, মুফিজুর মির্জা, আজম মির্জা বসে আছে। জাফর মির্জা কিছু বলবে সেই আশায়। আমি ওয়াসিফ দেওয়ানের সাথে কথা বলবো। সবাই সাই জানালো, অতঃপর তারাও ডাইনিং টেবিলে চলে গেল। জাফর মির্জা ভাবছে সারার জন্য বলবে, যদি রাজি হয় সম্বন্ধটা ভালো হাত ছাড়া করা যাবে না। তবে তার মন বলছে রাজি হবে, কারণ মাইশার থেকে সারার একটু লম্বা, সাথে চেহারা ভালো, তবে মাইশার থেকে গায়ের রংটা সামান্য কালছে। সাদান ফোনে কারোর সাথে কথা বলছে। প্রিয়তা তখন রুমে এলো। আজ কফি আনেনি, মূলত সাদান নিজেই না করেছে আনতে। প্রিয়তা রুমে এসে সাদানের দিকে এক পলক তাকিয়ে ওয়াশরুম চলে গেল। সাদান নিজেও তাকালো। প্রিয়তা ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই সাদান বলল, চলো। কোথায় যাব? চলোই না। সাদান প্রিয়তার গায়ে একটা চাদরে জড়িয়ে দিয়ে হাত ধরে রুম থেকে বেরিয়ে গেল। লিভিং রুম তখন একদম ফাঁকা। রাত 10টা বাজতে চলে। সবাই যার যার রুমে। রান্নাঘরে একজন বুয়া ছিল। সাদান ওনাকে ডেকে বলল ঘুমিয়ে পড়তে, ওরা এক্সট্রা চাবি দিয়ে বাড়িতে প্রবেশ করতে পারবে। অতঃপর ওরা বেরিয়ে পড়ে। সাদান দারোয়ানের হাতে গাড়ির চাবি দিল। এতে প্রিয়তার মনটা একটু খারাপ হলো। সাদান বইয়ের মন খারাপের কারণ বুঝতে পারে, কিন্তু পাত্তা দেয় না। এখন সে আর আগের মতন সাধারণ নয়। সে নামালে এটাই সত্যি, সেখানে নিজের সিকিউরিটি ছাড়া বাইক নিয়ে বেরোনোটা মোটেও শোভনীয় না। আপনার বোঝয় ভুল হচ্ছে মির্জা সাহেব, আমি প্রথমে আপনার ছোট নাতনির কথা বলেছি। জাফর মির্জা চায়ের কাপটা মুখের সামনে ধরেছিল সবেমাত্র, কিন্তু আসিফ দেওয়ানের ফোনের ওপাশে হতে বলা কথাটা শোনা মাত্রই তিনি অবাক হয়ে গেল। চা মুখে নেবার কথা ভুলে গেল। খাবার শেষ রুমে এসে ফোন করেছেন ওয়াসিফ দেওয়ানকে, আর মাইশাকে না সারার কথা বলাতেই ওয়াসিফ দেওয়ান উপরোক্ত কথাগুলো বলে ওঠে। সারার কথা?
জাফর মির্জা বিস্ময় নিয়ে প্রশ্ন করে। ওয়াসিফ দেওয়ান খুব স্বাভাবিকভাবে জবাব বলে ওঠে, হ্যাঁ, আপনি বড় নাতনিকে না তো? জাফর মির্জা সহসা কিছু বলতে পারে না, তবে তিনি জানান বড় বোনের বিয়ে না দিয়ে তো আর ছোট বোনকে বিয়ে দেওয়া যাবে না, তাছাড়া বাড়ির সদস্যদের সাথে তো কথা বলতে হবে। তাই তিনি আশ্বাস দিলেন মাসের একটা ব্যবস্থা হয়ে গেলেই তিনি সারার বিষয়ে কথা বলবে। জাফর মির্জার সাথে কথা শেষ করে তিনি তাদের রুমের পাশে বড় গেস্ট রুমটা থেকে বেরিয়ে নিচের রুমের দিকে পা বাড়াতে দেখল কাজের মহিলাটা সদর দরজা আটকাচ্ছে। তিনি চায়ের কাপটা দেওয়ার জন্য বুয়াকে ডাকতে মহিলাটা এগিয়ে এসে খালি চায়ের কাপটা হাতে নিয়ে চলে যেতে নিলে তিনি আবারও ডেকে জিজ্ঞেস করলো, এত রাতে দরজা বন্ধ করলে যে কেউ বাইরে গিয়েছে? বুয়া একটু চমকালো, তবে সত্যিটা বললে জাফর মির্জা কিছু বলবে না, তাই তিনি মাথা নুয়ে জানালো, ছোট সাহেব বৌমনিরে নিয়ে বাইরে গিয়েছে। কাজের মহিলা কথা শেষ করে চলে গেল। জাফর মির্জা রুমে যাওয়ার জন্য পেছন ফিরে দেখলো আম্পিয়া মির্জা দরজায় দাঁড়িয়ে আছে। তিনি ভাবলেন হয়তো ওনার দেরি হয়েছে তাই এসেছে। বইয়ের দিকে এগিয়ে গিয়ে বলল, তুমি আসতে গেলে কেন? পা ব্যথা নিয়ে আমি তো যাচ্ছিলাম। আম্পিয়া মির্জা কিছু বলল না, আগে আগে রুমে চলে গেল। পেছন পেছন জাফর মির্জাও যায়। সাদ্দান ড্রাইভিং করছে, প্রিয়তা পাশে বসে আছে, এক হাত কোলের উপর, আরেক হাত সাদ্দান তার হাতের উপর ধরে রেখেছে। বউকে সময় দেওয়া হয় না তার অনেক দিন, শুধু রাত একটু কাছে পায়। এতদিন দিতে পারেনি দৌড়াদৌড়ি কাজের চাপের জন্য, আর কাল হয়তো রাত দিন কোনোটাই দিতে পারবে না। তাই আজ সারা রাত বউকে দেব। রাতের শহর ঘুরবে তারা। সাদ্দান বাড়ি থেকে সোজা প্রিয়তাদের স্কুলের পাশে দক্ষিণ দিকের চায়ের দোকানের সামনে থামায়। সাদ্দান প্রিয়তাকে গাড়িতে বসতে বলে নিজে গাড়ি থেকে বের হয়ে দোকানের কাছে গিয়ে দোকানদারকে 2টা চা দিতে বলে। এখানে আরো 2-3টা কাপল প্লাস ভার্সিটির কিছু ছাত্রছাত্রীও আছে। সাদ্দান গাড়ি থেকে নামার আগে একটা কালো মাস্ক পরে নিয়েছে, তাই তাকে কেউ চিনতে পারেনি। কিন্তু এই দোকানে সাদ্দান, আয়ান, রাহান, রাহাত মাঝে মাঝে চা খেতে আসে। এটা তাদের সে স্কুল লাইফ থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত চলেছে নিয়ম করে। কিন্তু এখন আর তেমন আসা হয় না, মাঝে মাঝে আসা হয়। তাই সাদ্দানকে চিনতে দোকানদারের ভুল হয় না। তিনি অবাক হয়ে আস্তে করে জিজ্ঞেস করে উঠল, ছোট মির্জা? সাদ্দান তৎক্ষণাৎ ফিসফিস করে বলল, হ্যাঁ চাচা, আপনি? বুঝবার পারছি আপনার সমস্যা হইব। আপনি দাঁড়ান, আমি এক্ষুনি চা করে দিচ্ছি। তিনি কথাটা বলতে বলতে 2টা চায়ের কাপ হাতে হঠাৎ থেমে অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি একা বসে আছেন আজ, আবার চা 2? আপনার বৌমা এসেছে সাথে, গাড়িতে আছে। মধুবয়সী দোকানদার শামসুল মিয়াকে থামিয়ে বলে ওঠে সাদ্দান। শামসুল মিয়ার মুখের হাসি মুহূর্তে গায়েব হয়ে গেল। অবাক হয়ে জানতে চাইল, আপনি বিয়ে করেছেন? হ্যাঁ চাচা, তবে এটা আপাতত কেউ জানে না। আমি আপনাকে খুব কাছের মানুষ মনে করি, তাই বললাম। আশা করি আমার বিশ্বাসটা রাখবেন। এই চিনলেন এতদিনে? আচ্ছা, বৌমা কি এনে? হ্যাঁ চাচা, আয়ানের ছোট বোন। সাদ্দানের কথাই তিনি হেসে ফেলেন। তিনি হয়তো কিছু বুঝতে পারে। অতঃপর চা বানিয়ে সাদ্দানের হাতে দেয়। সাদ্দান কাপ দুটো টুলের উপর রেখে পকেট হাতড়ে ওয়ালেট বের করে একটা 500 টাকা নোট ওনার হাতে দিয়ে বলল, খুচরা নেই, আরেকদিন এসে চা খেয়ে যাব। সাদ্দানের কথায় তিনি হাসল। প্রতিবার এমন করে খুচরো নেই বলে বড় নোট ধরিয়ে দেয়, তাই তিনি কথা বাড়ায় না, মুচকি হেসে বলল, আল্লাহ আপনার মঙ্গল করুক। সাদ্দান বিনিময়ে হাসল। অতঃপর সেখান থেকে চলে আসে। দোকানদারের কোনো ছেলে নেই, শুধু 2টা মেয়ে। একজনকে বিয়ে দিয়েছে আর একজন এখনো পড়ালেখা করে। এবার হয়তো 8ম শ্রেণী বা 9ম শ্রেণীর ছাত্রী হবে। সাদ্দান জানালা দিয়ে প্রিয়তাকে বলল গাড়ি থেকে নামতে। প্রিয়তা নেমে এলো। সাদ্দান একটু এগিয়ে এলো সামনে অন্ধকার দিকটায়, কিন্তু সেখানে গিয়ে একছোড়া কাপলের কথোপকথন কানে আসে। প্রিয়তা খুব সহজে কণ্ঠগুলো চিনে ফেলে আর মুখ দিয়ে বেরিয়ে এলো, কবির স্যার। কবির আর তিন্নি চায়ের কাপ হাতে পেছনে ফিরে আবছা আলোয় সাদ্দান আর প্রিয়তাকে দেখে তিন্নি বলে উঠল, সাদনাম ভাই প্রিয়তা। ভালো হলো, দেখা হয়ে গেল। প্রিয়তা মুচকি হেসে এগিয়ে গিয়ে বলল। সাদ্দান কবিরের সাথে কথা বলে আর তিন্নি প্রিয়তার সাথে। ওদের সাথে কথা বলে জানতে পারলো কবির তিন্নি সে বিকেলে বেরিয়েছে আর খাবার দাবার ঘোরাঘুরি শেষ, তারা এখান থেকে চা খেয়ে বাড়ি চলে যাবে। কিন্তু এখন আর যাবে না। তিন্নি আর প্রিয়তা বায়না ধরলো ওরা আইসক্রিম খাবে। সাদ্দান আবার মাস্কটা পরে নিয়ে প্রিয়তাকে নিয়ে গাড়িতে বসে। কবির আর তিন্নি ওদের গাড়িতে যায়। ওরা সেখান থেকে 10 মিনিট গাড়ি চালানোর পর একটা আইসক্রিম পার্লারের সামনে গাড়ি থামায় আর ওরা সেখানে গিয়ে আইসক্রিম অর্ডার দেয়। কিন্তু সাদ্দান প্রিয়তাকে বেশি খেতে দেয়নি, এখনও হালকা ঠান্ডা আছে। আবার তার উপর রাত এত, প্রিয়তা অভিমান হয়নি।
বরং ভালো লেগেছে কতদিন পর সাদনান তাকে এমনভাবে কেয়ার করলো। ওরা ঘুরাঘুরি শেষ, যে যার বাসায় চলে যায়। তখন হয়তো রাত 12টা ছুঁই করছে। সাদনান চাবি দিয়ে সদর দরজা খুলে ভেতরে ঢোকে, অতঃপর আবার লক করে প্রিয়তাকে নিয়ে রুমে চলে আসে। কিন্তু এই পুরো ঘটনাটা আম্বিয়া মির্জা তার রুমের দরজায় দাঁড়িয়েই দেখল। আমি আপনার জন্য এখানে পড়ে আছি ওয়াজিদ, আর সেই আপনি আমাকে না বলে দেশে চলে গেলেন। ফোনের স্ক্রিনে মেসেজটা জলজল করছে। হোয়াটসঅ্যাপ এসেছে এটা। ওয়াজিদ মেসেজটা পড়ে ফোনটা মুঠো করে বেলকানিতে এসে খোলা আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস টানে। ঠিক তক্ষুনি হাতে থাকা ফোনটা এবার সশব্দে বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকাতেই দেখলো কলটা হোয়াটসঅ্যাপ থেকে এসেছে, আর মাঝে গোল একটা পিকচার ভেসে উঠল। একজন স্কুলে পড়া ষোড়শী কন্যা, স্কুল ড্রেস পরে, দুই দিকে দুটো বিনুনি, হাতের মুঠোয় পুরো আগে আগে হাঁটছে। তার ঠিক পেছন পেছন কলেজ ড্রেস পরেও ওয়াজিদ মেয়েটার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। ছবিটা কবের? এই তো 7 কি 8 বছর আগের হবে। ওয়াজিদ ফোনটা কেটে দিল, কিন্তু ওপাশে রমণীটা হার মানল না, আবারও কল দিল। ওয়াজিদ এবার ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে মিষ্টি একটা কণ্ঠে কান্না ভেজা গলায় বলে উঠল, আর কি করলে আপনি আমার মেনে নেবেন ওয়াজিদ? ওয়াজিদ হাসল মেয়েটার চোখে তার জন্য ভয়ঙ্কর ভালোবাসা দেখে। কিন্তু তাহলে সে কেন তাকে কষ্ট দেবে? সেও তো ভালোবাসে, কই সে তো এমন করে না। মায়ের পর এই নারীকে সে অন্য চোখে দেখে, তার মনে এই নারীর জন্য ভালোবাসা অনুভব করে, কিন্তু নিজের দুর্বলতা প্রকাশ করে না। ওয়াজিদ নির্বিকার কণ্ঠে শুধালো, প্রথম ভুল করেছো মেনে নিয়েছি, আবার একই ভুল তুমি দ্বিতীয়বার করেছো, সেটা কি করে মেনে নেব? ভুল মানুষ একবার করে, আর সেই একই কাজ বারবার করলে সেটা অন্যায়। আপনার মনে হয়নি আপনি আমাকে অবহেলাটা বেশিই করেন? আর আমি অনেকবার বলেছি স্টিভের সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই, জাস্ট মিথ্যা বলা শেষ হয়েছে? তবে আমি ওই দিন যা দেখেছি সেটা কি? আমি মিথ্যা বলছি না ওয়াজিদ, কখনো কখনো চোখের দেখার মাঝেও ভুল হয়। কথাটা শেষ করে রিধি ফোনটা কেটে দিল। কি দরকার বারবার নিজেকে ছোট করার? তার চেয়ে ঢের বেশি ভালো মা বাবার পছন্দ মতো ছেলেকে বিয়ে করে নেবে, এবার দেশে যাবে। রিধি চোখের পানিগুলো একটু পরপর হাত দিয়ে মুছে যাচ্ছে, কিন্তু এতে এক ফোঁটা লাভ হচ্ছে না। এই অবাধ্য চোখ জোড়া থেকে অঝোর ধারা জল পড়ছে। রিধি মেঝে থেকে উঠে বিছানায় বসে। ওর শরীরে বিন্দু পরিমাণ শক্তি পাচ্ছে না। শরীরের ব্যথার থেকে যে মনের ব্যথা বেশি ভারী। রিধি সুইচ টিপে লাইটটা অফ করে দিয়ে শুয়ে পড়ে। আর মনে পড়ে যায় আজ থেকে মাসখানেক আগের একটা ঘটনা। সেদিন অফিস বন্ধ ছিল রিধির। রিধি একটা জব করে, সেখানের একটা রিধির খুব ভালো ছেলে বন্ধু আছে ওয়াজিদ। ডক্টর হওয়াতে ওদের বেশি একটা দেখা সাক্ষাৎ হতো না, তবে ফোনে সবসময় কথা হতো। সেদিন রিধির অফিস বন্ধ, ওয়াজিদ তাই রিধির সাথে দেখা করবে বলে রিধি রাজি হয়। কিন্তু রিধি ওয়াজিদের লোকেশন অনুযায়ী সেখানে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়, তবে বাঁধ সাথে রাস্তায়। রিধির বন্ধু স্টিভ রিধিকে বলে ওর গার্লফ্রেন্ডকে গিফট দেবে, তাই রিধি যেন একটা কিছু পছন্দ করে দেয়। রিধি রাজি হয়ে যায়, বেশি সময় তো আর লাগবে না। কিন্তু ভাগ্যক্রমে ওরা যে রেস্টুরেন্টে দেখা করার কথা, ওরা সেখানের একটা শপিং মলে যায়। আর সেখানে ওয়াজিদ রিধির জন্য অপেক্ষা করছিল। কিন্তু রিধি ওয়াজিদকে দেখেনি, ওয়াজিদ ঠিকই রিধিকে দেখেছিল। আর ওয়াজিদ ভেবেছে রিধি তাকে ঠকাচ্ছে, তাই সেদিন রিধির সাথে প্রচণ্ড ঝগড়া করে। তবে রিধিকে কিছু বলতে দেয় না, আর না রিধির কোনো কথা ওয়াজিদ শুনেছে। শুনবে কি করে? রিধি যে সত্যি আরও একবার দেশে থাকাকালীন অবস্থায় এমন একটা ঘটনা করেছিল। এবারের ঘটনা মিথ্যা হলেও সেবারের ঘটনা তো সত্যি ছিল। আর এসবের সত্যি কি ওয়াজিদ কোনোদিন জানতে চাইবে? এদিকে ওয়াজিদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে রিধির ছবির দিকে। এটা ইতালির একটা রেস্টুরেন্ট, যেখানে রিধি শাড়ি পরে একটা দোলনায় বসে আছে, আর ওয়াজিদ পাশে বসে রিধির দিকে তাকিয়ে আছে। ছবিটা ক্লিক করেছে ওয়াজিদের সেখানকার এক ফ্রেন্ড। ছবিটা 6-7 মাস আগের হবে। তখনও তো সে সব পুরনো স্মৃতি ভুলে আবার নতুন করে বাঁচতে চেয়েছিল। তবে কেন রিধি সে একই কাজ আবার করলো? কেন আগের মতো ওকে ঠকালো? দুটো মনে ভিন্ন ভিন্ন প্রশ্ন, কিন্তু প্রশ্নের উত্তরগুলো কি এক? সাদান আজ শপথ বাক্য পাঠ করতে যাবে। আজ তাকে সরকারের পক্ষ হতে পুরো সিকিউরিটির সাথে সব দায়িত্ব দেওয়া হবে। সাদমান শোয়া থেকে উঠে বসে। সকাল 6টা বাজে। এখন প্রিয়তা নামাজ শেষ আবার ঘুমিয়েছে। সাদমান নিজেও প্রিয়তার সাথে নামাজ পড়েছে, কিন্তু সে আর ঘুমায়নি। মূলত ঘুম আসছে না। সাদমান এক পলক প্রিয়তার দিকে তাকিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলো। বহুদিন হয় নিজের হাতে কফি করে খায় না, বউয়ের হাতে খায়, কিন্তু আজ নিজে হাতে বানিয়ে বউকে খাওয়াবে। সাদমান নিচে এসে দেখল লিভিং রুমে সোফায় আম্বিয়া মির্জা বসে আছে, ওনার হাতে চা। বাড়ির কেউ এখন ওঠেনি, শুধু কাজের লোকেরা উঠেছে। সাদমান লিভিং রুম হতে রান্নাঘর সব চোখ বুলিয়ে নিল। রান্নাঘরে কেউ নেই, ডাইনিং টেবিলে দুজন কাজের লোক কিছু করছে।
সাদমান সব পর্যবেক্ষণ করে নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ায়। দাদু ভাই কোথায় যাচ্ছ? কফি লাগবে? বসো, আমি কাউকে বলছি। আম্বিয়া মির্জা সাদমানকে দেখে বলে ওঠে। সাদমান মুচকি হেসে মাথা নেড়ে বলল, না দাদি, কাউকে বলতে হবে না, আমি করে নিচ্ছি। আম্বিয়া মির্জা আর কিছু বলে না। এটা নতুন না, সাদমান আগে প্রায়শই নিজের কাজ নিজে করে। পড়ালেখার সুবাদে বাড়ির বাইরে থেকেছে, নিজের রান্না বান্না, কাপড় ধোয়া আর সেই থেকে নিজের কাজ নিজে করে। তিনি চায় চুমুক বসায়। সাদমান মিনিট 5 পর ফিরে এলো হাতে 2টা কফির মগ। আম্বিয়া মির্জা যা দেখে ভ্রু কুচকে নিলেন। তিনি কফি খায় না, তবে নাতি কার জন্য কফি বানিয়েছে তিনি কিছু বলবে তার আগে সাদমান কফি নিয়ে উপরে উঠে নিজের রুমে চলে আসে। প্রিয়তা তখন সবে মাত্র ঘুম থেকে উঠে বসেছে। গায়ে সাদা একটা কুর্তি, ওড়না পাশেই রাখা, চুলগুলো হালকা ভেজা। প্রিয়তা আর মোড়া ভেঙে উঠে ঘড়ির দিকে তাকায়। 6:30 বাজে। এখন নিচে যেতে হবে, নয়তো দাদি আবার কি করে বসে আল্লাহ মালুম। প্রিয়তা গায়ে ওড়না জড়াতেই যাবি তক্ষুনি একটা গম্ভীর কণ্ঠে ভেসে এলো, ওড়না পরতে হবে না, শাড়ি পরার কথা ছিল। রাতে পরেছিলাম, আর এখন তো বাইরে যেতে হবে। আপনি নিজেই তো না করেছেন বাইরের শাড়ি পরে না। প্রিয়তা সবটা কথা সম্পূর্ণ করতে পারে না। তার আগে সাদমান কফির মগ রেখে এগিয়ে এসে প্রিয়তাকে নিজের কাছে টেনে নেয়। চুলগুলো নিজের ডান হাতে গুছিয়ে দিতে দিতে বলল, কিন্তু তুমি চাইলে এখন পড়তে পারতে। এখন তো নিচে যেতে হবে, রাতে ফিরতে দেরি হবে। অপেক্ষা করব। সাদমানের কথার বিপরীতে জানায় প্রিয়তা। সাদমান মুচকি হেসে এগিয়ে যায় সেন্টার টেবিলের দিকে। একটা কফির মগ প্রিয়তার হাতে দিয়ে আরেকটা নিজের হাতে নিয়ে বেলকনিতে এসে দাঁড়ায়। সূর্যমামা লাল আভা ফুটিয়ে উঠে এসেছে, অনেকটা দেখতে দারুণ লাগছে। সাদমান মেঝেতে বসে প্রিয়তাকেও টেনে কোলে বসালো। দুজনে চুপচাপ বসে সেদিকে তাকিয়ে রইল। এই মেয়ে একা একা এখানে কি করছো? সারা আকস্মিক রাহানের কণ্ঠ শুনে চমকে উঠল, তবে নিজেকে সামলে বসা থেকে উঠে দাঁড়িয়ে এলোমেলো দৃষ্টি ঘুরালো চারদিকে। বেশ কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে গেটের বাহিরে, সাথে অনেকগুলো বাইক। সারার চঞ্চল মস্তিষ্ক খুব দ্রুত বুঝে গেল এগুলো তার ভাইয়ের সাথে যাবে আজ। সারা ওনা দ্বারা চট করে নিজের মাথা সহ সম্পূর্ণ শরীর ঢেকে নিল। সারার এখানে আসার কোনো যুক্তিগত কারণ নেই। এমনই হাঁটতে হাঁটতে বাগানে এসে কখন যে বসে পড়েছে সেদিকে খেয়াল নেই। না, কারণ আছে। এই রাহান ভাইকে নিয়ে ভাবতে ভাবতেই তো এমন অবস্থা হলো। সেদিন রাতের পর আজ দেখা হলো তাদের। রাহান একটা কালো শার্ট পরে আছে, সাথে কালো প্যান্ট, মুখে ছোট ছোট দাড়ি, চুলগুলো অর্ধেক কপালে পড়ে আছে। দেখতে দারুণ লাগছে। সারার ইচ্ছে করলো চুলগুলো নিজের হাত দ্বারা গুছিয়ে দিতে, কিন্তু সারার ইচ্ছে মনেই রয়ে গেল। আর রাহান সারার ভাবনার মাঝে ধমকের স্বরে পড়ল, এই মেয়ে এক্ষুনি ভেতরে যাবে। যাচ্ছি তো, এভাবে বলার কি আছে? সারা শেষের কথাটা বিড়বিড় করে বলে, যা রাহানের কানে যায় না। রাহান মুচকি হাসে, হয়তো প্রেয়সীর কথা না শুনলেও মুখ দেখে বুঝতে পেরেছে মনে কি চলছে। মায়েশার আজ শেষ পরীক্ষা। তিনি আরও দুজনে পরীক্ষার হল থেকে বেরিয়ে দুদিকে চলে গেল। তিনি কবিরের গাড়ির দিকে, মায়েশা আয়ানের বাইকের দিকে এগিয়ে এলো। আয়ান বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোনে স্ক্রল করছিল। মায়েশাকে দেখে ফোন পকেটে নিয়ে নিজেই বাইকে বসতে বসতে তাগাদা দিয়ে বলল, তাড়াতাড়ি উঠে বসো, আমার একটা জরুরি কাজ আছে। মায়েশার একটু অভিমান হলো, তার কারণ আজ পরীক্ষা শেষ। কই ভেবেছে আয়ান তাকে নিয়ে আজ ঘোরাঘুরি করবে। এখন তো সবাই জানে, সব টেনশন করবে। না, ওরা একসাথে থাকলে কেউ কিছু বলবেও না, তবে মুখে কিছু বলে না। চুপচাপ উঠে বসে বাইকে আয়ান বাইক স্টার্ট দেয়। ওয়াসিফ দেওয়ান বসে আছে মির্জা বাড়ির লিভিং রুমের সোফায়। সামনে হরেক রকমের নাস্তা। পাশে বসে আছে জাফর মির্জা, তার উল্টো দিকের সোফায় আসম মির্জা, মফিজুর মির্জা, রাহাত দাদির পাশে। সারার প্রিয়তার রেজাল্ট দিয়েছে আজ 3 দিন হলো। দুজনেই ভালো রেজাল্ট করেছে। ওয়াসিফ দেওয়ানের এখানে আসার মূল উদ্দেশ্য হলো আজ এঙ্গেজমেন্টের তারিখ ঠিক করে যাবে। প্রিয়তা সাদমানকে ফোনে এসব বলা মাত্রই সাদমান রাহানকে নিয়ে বাড়ির পথে গাড়ি ঘোরাতে বলে ড্রাইভারকে। ওরা যাচ্ছিল রিধিকে রিসিভ করতে। রিধি আজ বাংলাদেশ আসছে। রাহান ওর বাবাকে ফোন দিয়ে রিধিকে রিসিভ করতে বলে দেয়। রাহান আর সাদমান বাড়িতে প্রবেশ করতেই ওয়াসিফ দেওয়ান লম্বা চওড়া হেসে সাদমানকে জড়িয়ে ধরে। রাহানের মাথায় কিছু ঢুকছে না। বাড়ির মহিলারাও আছে এখানে। আম্বিয়া মির্জার পেছনে মায়েশা চুপটি করে দাঁড়িয়ে। সারার প্রিয়তার রুমে। তা আমি চাইছিলাম এঙ্গেজমেন্টটা আজকেই সেরে ফেলতে। এমপি মহোদয় কি বলেন? আপনার ছেলে? সাদমান ওয়াসিফ দেওয়ানকে জিজ্ঞেস করলো। ওয়াসিফ দেওয়ান মুচকি হেসে বলল, আমার
কথায় শেষ কথা। আমি এটা বলিনি। যদি আপনার ছেলের কোনো পছন্দ থাকে। ওয়াসিফ দেওয়ান কিছুটা থমথমে হলেন, আশেপাশের দৃষ্টি বুলিয়ে বলল, থাকতে বলতো। আপনি কি কখনো জিজ্ঞেস করেছেন? ওয়াসিফ দেওয়ান সাদনানের প্রশ্নের জবাব দেওয়ার আগেই ওয়াজিদ সদর দরজা দিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে। জাফর মির্জা সহ আসমান মির্জা ওয়াজিদকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ওয়াজিদ সবাইকে শান্ত হতে বলে, অতঃপর বাবার পাশে গিয়ে বসে বলল, একবারও আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? তোমার পছন্দ আছে? না। তবে তুমি কি জানো, তুমি তোমার অজান্তেই ভুল করতে যাচ্ছিলে। মানে? তুমি কি এখনো চুপ থেকে থাকবে রায়ান? ওয়াসিফ দেওয়ানের প্রশ্নের উত্তর না দিয়ে ওয়াজিদ রাহানকে উদ্দেশ্য করে প্রশ্ন করে। রাহান হকচকিয়ে ওঠে। সবার দৃষ্টি তখন রাহানের উপর, কেউ কিচ্ছু বুঝতে পারছে না। এর মধ্যে জাফর মির্জা আশ্চর্য হলেন। তিনি কিছুটা আন্দাজ করতে পারছেন, কিন্তু এখন কি বলবে বুঝতে পারছে না। একবার সাদানের দিকে তাকালো। সাদান কিছু ইশারা করলে তিনি চুপ থাকেন। নাতির উপর ওনার বিশ্বাস আছে, আর এটাও শিওর নাতি তার আগ থেকে সব জানে। আজম মির্জা ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, রায়হান কি বলবে? আমরা তো তোমার সম্পর্কে জানতে চাইছি। ওয়াজিদ উত্তর দেয় না, শুধু একবার আর চোখে সাদনানের দিকে তাকালো। রাহানও তাকিয়ে অসহায় চোখে সাদনানের দিকে। তার যে আজ অগ্নি পরীক্ষা দিতে হবে এখানে এসে, তাহলে সে কিছুতেই এখানে আসতো না। তবে কতদিন আর পালিয়ে বেড়াবে? একদিকে না একদিক এটা সবার সামনে আসতো। তাই মনের শক্তি আর ভালোবাসার জোরে গম্ভীর কণ্ঠে জানালো, আমি সারাকে ভালোবাসি। সারা নিজেও আমাকে ভালোবাসে। বিশ্বাস না হলে জিজ্ঞেস করে নিন। আহ, কি সুন্দর নির্দ্বিধায় বলে দিল কথাটা। সাদনানের মনে ধরল কথাটা। সে তো বোধহয় এতটা সাহস করে শফিক সওদাগরের নিকট বলতে পারেনি। আচ্ছা, সে কি করে চেয়েছিল তার ভালোবাসা? এই এখনো মনে পড়ে কি ধমকটাই না আয়ানকে দিয়েছিল আর শফিক সওদাগরকে হুমকি। তবে যাই হোক, কজন পারে এভাবে মেয়ের বাবাকে হুমকি দিয়ে মেয়ের বিয়ের প্রস্তাব দিতে? সাদনানের মনে পড়ে গেল সে দিনের কথা। হোটেলের ভেতর ঢুকে সোজা শফিক সওদাগরের রুমে চলে গিয়েছিল। অতঃপর ভালো মন্দ জিজ্ঞেস করে, বলেছিল আপনার মেয়েকে বিয়ে করতে চাই আমি। শফিক সওদাগর আমতামতা করে বলেছিল মেয়েটা এখনো ছোট। ব্যাস, সাদনান এতে খেপে গিয়েছিল। ততক্ষণে আয়ানও এসে উপস্থিত হয়েছিল। বন্ধুর এমন কথা শুনে বলেছিল, দেখ এটা কি করে হয়, ও তো ছোট। সাদনান সেদিন আয়ানকে এক ধমক দিয়ে বলেছিল, তোকে কিছু জিজ্ঞেস করিনি। আয়ান দ্বিতীয়বার আর কিচ্ছু বলার সাহস পায়নি। সাদনানের দুই রূপে ততক্ষণে শফিক সওদাগর বুঝতে পেরেছে আর কিছু বলে লাভ হবে না। তাই তো বিনা বাক্যে রাজি হয়ে গেলেন। এটা নিয়ে তিনি অবশ্য আজম মির্জার সাথে কথা বলেছিল। সবাই রাজি ছিল, সাথে পুরনো সম্পর্ক, আবার বড় মেয়ের বিয়ে ঠিক হয়ে আছে, তাই বেশি ঘাটেনি। আর সাদনান সেই বা কোন দিক দিয়ে কম? এমন ছেলে পাওয়া চারটিখানি কথা না। সারা? জাফর মির্জা জোরে ডেকে উঠে সারাকে। সারা প্রিয়তার হাত চেপে ধরে। ভয় মেয়েটা একদম চুপসে গিয়েছে, চোখ মুখ শুকিয়ে গেছে। প্রিয়তা সারাকে আশ্বাস দিয়ে বলল, যা, কিচ্ছু হবে না। আর তুই না রাহান ভাইকে এত ভালোবাসিস, তাহলে ভয় পাচ্ছিস কেন? যদি রাহান ভাই সবার সামনে বলতে পারে, তবে তুই কেন না? তাছাড়া তোর ভাইয়া তো আছে। সারা কিছুটা সাহস পেল যেন। গেস্ট রুম হতে গুটি গুটি পায়ে এগিয়ে এলো লিভিং রুমে। প্রিয়তাও পেছন পেছন বেরিয়ে এসে সুফিয়া বেগমের গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ে। সবাই চুপচাপ নীরবতা পালন করছে। মূলত সামনে কি হতে পারে তা সেটা ভাবছে। সারা গিয়ে জাফর মির্জা আর সাদনানের পেছনে দাঁড়িয়ে মিনমিন করে ডাকে, দাদু। সাদনান টেবিলের উপর রাখা নাস্তার ট্রে হতে একটা কাবাব তুলে সেটা মুখে পুরে নিল। জাফর মির্জা সেদিকে একবার আর চোখে তাকিয়ে সারাকে নিজের সামনে আসতে বলে। সারা কাপা কাপা পায়ে সামনে এসে দাঁড়ালো। জাফর মির্জা গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, রাহান যা বলছে সব কি সত্যি? সারা জাফর মির্জার প্রশ্নে চট করে একবার রাহানের দিকে তাকিয়ে আবার বাবা, বড় ভাই এক এক করে সবার দিকে তাকিয়ে শেষ সাদনানের দিকে তাকালো। সাদনান বোনের দিকে তাকিয়ে আছে। কিছু ইশারা করতে সারা বলে উঠল, হ্যাঁ যাও। জাফর মির্জা সহজ সরল কণ্ঠে আদেশ দেন। সারা আবারও চারদিকে দৃষ্টি বুলালো। অতঃপর এগিয়ে গিয়ে মায়ের পেছনে দাঁড়িয়ে পড়ে। আজম মির্জা বাবার উপর দিয়ে কোনো কথা বলবে না, এটা সাদনান খুব ভালো করে জানা আছে। সাদনান দাদার দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলল, তুমি যা বলবে তাই হবে। আর আপনি নিশ্চয়ই চাইবেন না অন্য কারোর ভালোবাসা কেড়ে নিতে। সাদনান ওয়াজিদকে উদ্দেশ্য করে প্রশ্নটা করে। ওয়াজিদ মুচকি হাসল। সাদনান যে ভীষণ চালাক, সাথে প্রচণ্ড ভালো, সেটা তারই 3 মাসের
ব্যবহার দেখে বুঝে গিয়েছে। অবশ্য না বোঝার কোনো উপায় আছে? সাদনানের জন্যই তো তার চোখ সত্যি মিথ্যা চিনতে পারলো। যদি সাদনানের সাথে সেদিন কথা না হতো তবে সে এতটা খোঁজ নিত বুঝি? সাদনান বলেছে বলেই তো সে খোঁজ নিয়ে সত্যিটা জানতে পারলো। এখন নিজের প্রেয়সীকে সে নিজের করে নেবে। ওয়াজিদের ভাবনার মাঝে জাফর মির্জা রাহানকে বলল, কাল বাবা মা নিয়ে আসবে, বাকি কথা আমি ওনাদের সাথে বলতে চাই। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর তিনি বেলকানিতে দাঁড়িয়ে 2 হাত বাড়িয়ে দিয়ে সেই বড় বড় বৃষ্টির ফোঁটাগুলো ছুঁয়ে দিচ্ছে। আজ সারাদিন আকাশে মেঘ জমেছিল আর সন্ধ্যা হতে না হতেই সে মেঘ বৃষ্টি হয়ে এসেছে। কবি রুমে বসে ল্যাপটপ কোলে নিয়ে কিছু করছে। তিনি জানে না কি করছে, এত মনোযোগ দিয়ে কি এমন রাজকার্য করছে। এত সুন্দর ওয়েদার, কোথায় বউয়ের সাথে রোমান্স করবে তা না করে কাজ নিয়ে পড়ে আছে। তিনি বিরক্ত হলো, আর ভাববে না কবিরের কথা। তিনি অনেকটা সময় হয় এভাবে দাঁড়িয়ে থাকে। ওর খুব করে ইচ্ছে করছে বৃষ্টিতে ভিজতে, কিন্তু এটা সম্ভব হবে না, কবির কখনো দেবে না। তিনি হঠাৎ কোমরে একটা শক্ত হাতের স্পর্শ পেল। তিন্নির সেকেন্ডের মতো সময় লাগলো না স্পর্শটা চিনতে। এই স্পর্শটা এই 4 মাসে খুব ভালো করে অনুভব করতে পেরেছে। তবে তিন্নির কাছাকাছি কবির যতবার আসে ঠিক ততবার তিন্নি কেঁপে কেঁপে ওঠে। এবারও তার উল্টো হয় না। তিন্নি সারা শরীর অবশ হয়ে আসার জোগাড়, তবে মুখে কিছু বলতে পারে না, চুপচাপ সেভাবেই দাঁড়িয়ে থাকে। কবির বাম হাতটা তিন্নির কোমরে রেখে ডান হাতটা দিয়ে তিন্নির বাহিরে বৃষ্টির পানিতে ভিজতে থাকা ডান হাতটা মুঠোয় পুড়ে নিল। হাতটা সেভাবে রেখে ভেতরে আনে, অতঃপর তিন্নির কোমরে রাখে। ঠান্ডা বৃষ্টির পানি, তার উপর হালকা শীত। তিনি বরাবরের মতন এবারও কেঁপে উঠল, তবে নিজেকে ধাতস্থ করে মিনমিন করে জিজ্ঞেস করলো, আপনার কাজ শেষ? কবির মাথা নেড়ে জবাবে বলে। তিনি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, চলুন তবে খাবার খেয়ে নেবেন। কবির তিন্নির ঘাড়ে হালকা করে কামড়ে ধরে। তিন্নি ব্যথাতুর শব্দ করে ওঠে। কবির মুচকি হেসে ছেড়ে দিয়ে তিন্নিকে নিজের দিকে ফিরে তিন্নির কপালের উপর পড়ে থাকা ছোট ছোট চুলগুলো কানের পিঠে গুজে দিতে দিতে বলল, এটুকুতেই এই হাল? কিন্তু আজ এক ফোঁটাও ছাড়াছাড়ি নেই মিসেস কবির খান। তিন্নি ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। কথাটার মানে বুঝতে পারেনি, তাই তিন্নি ভ্রু কুচকে জিজ্ঞেস করে, মানেটা একটু পর বুঝিয়ে দেব। কবির রুমে চলে আসে। তিন্নি নিজেও পেছন পেছন আসে। তিন্নি তখনও কথাটা বুঝতে পারেনি, তাই কবিরের সামনে এসে 2 হাত কোমরে রেখে বলল, আপনার কি হয়েছে বলুন তো? বাবা কোথায়? হয়তো রুমে, আপনি বসেন, আমি ডেকে নিয়ে আসছি। তিনি বুঝতে পারছে কবির বিষয়টা এড়িয়ে যেতে যাচ্ছে, তাই আর কিচ্ছু জিজ্ঞেস করে না। রাতে খাবার শেষ, সব কিছু গুছিয়ে কাজের লোককে বুঝিয়ে দিয়ে তিন্নি রুম এসেই দেখলো পুরো রুম অন্ধকার, সাথে গোলাপ ফুলের গন্ধে মোমো করছে রুম জুড়ে। তিনি ডান পাশের দেওয়ালে সুইচ টিপে লাইট অন করতেই দেখে কবিরের হাতে একটা গোলাপ ফুল, আর সেই ফুল থেকে পাপড়িগুলো ছড়িয়ে বিছানায় ফেলছে। পাশে সেন্টার টেবিলে আরও 3-4টার মতন পড়ে আছে। সাদা চাদরের উপর গোলাপের পাপড়িগুলো কি সুন্দর লাগছে। কিন্তু তিন্নির হঠাৎ মনে হলো, কবির ফুল কোথা থেকে আনলো? বাহিরে তো বৃষ্টি, তবে কি? তিন্নির প্রশ্নে খুব স্বাভাবিকভাবে জবাব দেয় কবির। সবগুলো ফুল ততক্ষণে কবির বিছানায় ছড়িয়ে ফেলেছে। আপনার প্রিয় ছিল? তাছাড়া ফুলগুলো তো কখনো ছুতেও দেননি। তিনি আবার অবাক হয়ে জিজ্ঞেস করে। কবির তিন্নির প্রশ্নের জবাব না দিয়ে এগিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে ফিরে এসে ঝুঁকিয়ে এক ঝটকায় তিন্নিকে কোলে তুলে নেয়। তিনি হকচকিয়ে উঠে চমকে কবিরের গলা জড়িয়ে ধরে। ফুল ছাড়া বাসর কি করে হবে? তাই প্রিয় জিনিস দিয়ে আজ আমার প্রিয় মানুষটাকে আপন করে নিতে চাই। কথাগুলো বলতে বলতে কবির তিন্নিকে বিছানায় শুয়ে দিয়ে নিজের সম্পূর্ণ ভর ছাড়ে তিন্নির শরীরের উপর। গলায় মুখ গুজে অধর ছুঁয়ে দেয় সেখানে। তিন্নি কি বলবে বুঝতে পারছে না, ওর সারা শরীর কাঁপছে থরথর করে। কবিরের হুটহাট জড়িয়ে ধরা, চুমু খাওয়া এসব করে, কিন্তু এতটা গভীর স্পর্শ কবির কখনো করেনি। তিন্নি গলা শুকিয়ে আসছে। এতদিন তো এটাই চাইতো, তবে আজ কেন সম্মতির জবাব দিতে পারছে না। তিন্নি কাঁপতে থাকা ডান হাতটা কোনো রকম কবিরের পিঠের উপর রেখে ধরে আসা গলায় প্রশ্ন করে, ভালোবাসেন? প্রমাণ দিয়ে দেই। কবির উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে। তিন্নির ঠোঁটের কোনায় হাসি দেখা দিল। কি অদ্ভুত এই কবির খান! ভালোবাসে অথচ মুখে কখনো স্বীকার করে না, সব সময় এড়িয়ে চলে এই বিষয়টা। না, শুধু এটা না, কবির খান মানুষটা সবকিছুতে এমন বেশি বাড়াবাড়ি একদম পছন্দ করে না। তিনি দ্বিতীয়বারের মতন আবার বাম হাতটা কবিরের পিঠে রাখে।
দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে জানায়, ভালোবাসি, ভীষণ ভালোবাসি। কবির 8 সেকেন্ড দেরি না করে শক্ত করে নিজের অধরের ভাঁজে বউয়ের অধর চেপে ধরে, সাথে নিজের হাতের এলোমেলো স্পর্শ তো আছে। তেমনি যেন দিশেহারা হলো, শক্ত করে জড়িয়ে ধরে স্বামীকে। আর কবির ব্যস্ত বউকে ভালোবাসতে, সে ভালোবাসার সাক্ষী স্বরূপ থাকলেও আজ বৃষ্টির রাতে আকাশ থেকে জমিনে লুটিয়ে পড়তে থাকা বৃষ্টির পানিগুলো। রিধি সুন্দর করে একটা খয়েরি রঙের শাড়ি পরে রেডি হচ্ছে, পাশে সারা মাইশা বসে আছে। আয়না আর আম্বিয়া মির্জা আসেনি, আয়না কনসিভ করেছে, তাই আম্বিয়া মির্জা নড়চড় করতে দেয়নি। তাই আয়না আর আম্বিয়া মির্জা ছাড়া মির্জা বাড়ির সবাই আজ রাহানদের বাড়ি এসেছে। তার কারণ রিধিকে আজ দেখতে আসবে। ছেলে কি করে রিধি জানে না, ছেলের সম্পর্কে কিছু জানে না রিধি। জানে বলে ভুল হবে, সবাই জানাতে চেয়েছে কিন্তু রিধি শোনেনি। ওর ভীষণ অভিমান হচ্ছে, কিন্তু কার উপর? যে আজ 2 মাসে একবারও রিধির খোঁজ নেয়নি তার উপর। রিধি খুব করে চাইছে ওয়াজিদ যেন আজ একটা বার ফোন করে, কিন্তু না, রিধির ভাবনা চাওয়া সব ভুল। ওয়াজিদ একবারও ফোন বা খোঁজ নেয়নি। রিধির সাজানো শেষ, প্রিয়তা গিয়ে তাগাদা দেয়। ছেলের বাড়ির সবাই এসেছে, অনেকক্ষণ হয়। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে এখন তারা মেয়ে দেখার জন্য তারা দিচ্ছে। প্রিয়তা রিধিকে নিচে নিয়ে যেতে বলে দড়ি ঘুরি করে ছুটে গেস্টরুমের উদ্দেশ্যে। সাদান এসেছে মিনিট 5-এর মতন সময় হবে। তাকে ফ্রেশ হওয়ার জন্য প্রিয়তা গেস্টরুমে দিয়ে এখানে চলে এসেছে। বউ পাগল সাদান আজনি ওয়াশরুম থেকে বেরিয়ে বউকে রুমে না পেলে কি করে বসে তা ঠিক নেই। তাই তো প্রিয়তা তাড়াতাড়ি করে রুমে আসতে নিয়ে ধাক্কা খেলে শক্ত কিছু একটার সাথে। বুঝতে সেকেন্ডের মতন সময় লাগলো সামনের বস্তুটা কি। আসছিলাম আমি, প্রয়োজন ছিল না আসার। সাদান কিছু না বলে টেনে নিয়ে রুমে ঢুকে পড়ে। প্রিয়তাকে বিছানায় বসিয়ে দিয়ে নিজের মাথা প্রিয়তার কোলে তুলে দিয়ে পেটে মুখ গুজে হুকুমের স্বরে বলে ওঠে, 8 ঘন্টা ঘুমাতে হবে, চুপচাপ বসে থাকবে, ঘুম থেকে উঠে যেন পাশে পাই। কি বলছেন আপনি? বিয়ের কথা হবে একটু পর। প্রিয়তা সাদানের কথা শুনে অবাক হয়ে জানায়। সাদান সেসবে পাত্তা না দিয়ে চোখ বন্ধ করে বলল, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি গেলেই কথা হবে। আর এখন দেখা দেখির পালা, সো চুপচাপ বসে থাকো। মেয়েকে দেখতে ছেলে আসেনি, আর ছেলে ছাড়াই বিয়ের তারিখ ঠিক করা হয়ে গেছে। ছেলের বাবার ফুফি এসেছে, আর ছেলের ফুফি মেয়েকে পছন্দ করে এক ছোড়া বালা পরিয়ে রেখে গিয়েছে। রিধি ছেলের বাবাকে একবারও দেখেনি, দেখবে কি করে? ওর মন এখানে ছিল কি? ওর মন তো অন্য কোথাও। রিধির বিয়ের দিন সারা আর রাহানের এঙ্গেজমেন্ট হবে বলে জানিয়েছেন জাফর মির্জা। রাহানের পরিবারের কেউ অমত পোষণ করেনি, অবশ্য করবে কি? করার মতো কিছু থাকলেই তো করবে। জাত গোষ্ঠী নাম দাম সব ভালো মেয়ের। দাদা এলাকার চেয়ারম্যান, বাবা উপজেলা চেয়ারম্যান, চাচা বড় ভাই ব্যবসায়ী, ছোট ভাই এমপি, মেয়েও দেখতে শুনতে মাশাল্লাহ। আর কি লাগে? রাহানের বাবা বিজনেসম্যান, সেখানে রাহানদের তুলনায় সারার পরিবার বহুত এগিয়ে। পাত্রপক্ষ যাওয়ার পর মির্জা বাড়ির সবাই আবার বাড়ি ফিরে আসে। কত শত কাজ বাকি। রিধির বিয়ের আগে মাইশার আর আয়ানের বিয়েটাও সেরে ফেলতে চায়, শফিক সওদাগর জানিয়েছে। এতে অবশ্য কেউ অমত করেনি, তবে কাজের দখলটা বেশি হবে কিছা, নয়তো সব দিক দিয়ে ঠিক আছে। এমনিতেও রিধির বিয়ে তো 1 মাস পর, তাই বেশি ঝামেলা হবে না। আর সওদাগর বাড়িতেও মানুষ নেই। মিতা সওদাগর সব সময় বাড়িতে একাই থাকে, সেই সাথে ছেলের বয়স তো আর কম হলো না দেখতে দেখতে। এখন ছেলেকে বিয়ে দেওয়া দরকার। 2 মেয়ে, হ্যাঁ 2 মেয়েই তো, তাদেরও তো বিয়ে দিয়ে এখন ভালো আছে। তিনিও এখন একটু ভালো থাকতে চায়। সেটা যদি হয় দূরে কোথাও গিয়ে, হ্যাঁ দূরে চলে যাবে, অনেক দূরে, যেখানে চাইলেও শফিক হুনার খোঁজ পাবে না, ফিরিয়ে আনতে পারবে না। সারা প্রিয়তা কলেজে ভর্তি হয়েছে আগের প্রতিষ্ঠানেই, তাই এখানে চেনার মতো নতুন কিছু নেই, তবে স্মৃতি হিসেবে আবারও অনেক কিছু রয়েছে। এই যে রাত বিরাতে সাদ্দানের সাথে এইদিকে বটগাছের পাশে চিকন রাস্তাটাই হাতে হাত রেখে হাঁটা, পাশে একটু দূরে চায়ের দোকান হতে চা খাওয়া। কি সুন্দর সুন্দর মুহূর্ত ছিল সেসব। কিন্তু এখন শুধুই স্মৃতি। এখন আর আগের মতন সাদনান তাকে সময় দেয় না, রাতে বাড়ি ফিরে লেট করে। অবশ্য সে তো আর এখন আগের মতন আর সাধারণ জনগণ না, সে এখন এমপি, কত শত দায়িত্ব। এই যে আজ বাদে 2 দিন পর বাড়িতে বিয়ে, অথচ সাদনানের খবর নেই। কাল সবাই আবারও শপিং করতে যাবে। প্রিয়তা বেলকানিতেও মেঝেতে বসে এক দৃষ্টিতে হালকা মেঘাচ্ছন্ন করে থাকা আকাশের দিকে তাকিয়ে আছে। দূর আকাশে চাঁদটা যেমন একটু পরপর এক টুকরো মেঘ এসে যেমন চাঁদটাকে ঢেকে দেয়, আবার খানিকক্ষণ সময় পর আবারও ভেসে ওঠে, ঠিক তেমন সাদানের দেখা পাওয়াটাও এমন হয়ে গিয়েছে। দেখা হয় কখনো বা প্রিয়তা ঘুমিয়ে থাকে, সাদান বাড়ি ফিরে ফ্রেশ হয়ে রুমে এসে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়ে। প্রিয়তা তখন সজাগ পায়, আর মনটা খুব করে অভিযোগ করতে মন চায়। শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে মনের কষ্টগুলো ধুয়ে মুছিয়ে সাফ করে ফেলতে ইচ্ছে করে।
তবে সেটা আর করা হয় না। ইচ্ছে করে না সাদনানের ক্লান্ত ভরা মুখের দিকে তাকিয়ে সেসব করতে। থাক না সেসব, চলুক না জীবন যেভাবে চলছে। কোনো কিছুর অভাব তো আর হচ্ছে না, শুধু এই স্বামী নামক প্রিয় মানুষটার সময়টা একটু কম দেয়, হয়তো সামনে থেকে আরও কম দেবে। আর সেটা না হয় এখন থেকে অভ্যাস করে নেওয়া যাক। রুমে দেয়ালে থাকা বড় দেওয়াল ঘড়িটা জোরে 3 বার শব্দ করে ওঠায় প্রিয়তার ধ্যান ফিরে আসে। 12টা বেজে গিয়েছে, রুমে যাওয়া প্রয়োজন। প্রিয়তার রুমে এসে বিছানার পাশে থাকা সেন্টার টেবিলের উপর হতে বিয়ের রাতে তোলা ফটো ফ্রেমটা হাতে নিয়ে সেটার দিকে তাকিয়ে থাকে। আজ 6 মাস হলো সাদনান প্রিয়তার বিয়ের। প্রিয়তার কেন জানি ডান চোখে হতে গড়িয়ে এক ফোঁটা জল পড়ে। প্রিয়তা চোখের পানি মুছে নেয়, ওনা পাশে রেখে বিছানা গুছিয়ে শোয়ার জন্য প্রস্তুতি নেয়। আজ ঠিক তখনই দরজায় নখ পড়ে। প্রিয়তার ভ্রু কুচকে আসে। এই রাতে কি নখ করে? সাদনান তো রুমে নখ করে ঢোকে না। প্রিয়তা কিছু বলবে তার আগে সারা হড়হড় করে রুমে এসে প্রিয়তাকে নিজের হাতে থাকা ফোনটা এগিয়ে দিল। প্রিয়তা প্রশ্নবোধক চাহনি তাকিয়ে থাকে সারার দিকে। সারা ইশারা করে ফোন কানে নিতে বলে। প্রিয়তা একবার ফোনটার দিকে তাকিয়ে ফোনটা কানে তুলতে উপাস থেকে সাদনানের গম্ভীর কণ্ঠ ভেসে এলো। ফোন কোথায় তোমার? সাথে সাথেই ছিল। প্রিয়তা সাদনানের কণ্ঠ শুনে বুঝতে পারে সাদনান রেগে আছে। তার নিজের রাগের কথা ভুলে সাথে ভয়ে আমতামতা করে কিছু বলতে যাচ্ছিল, তবে সাদনান শুনে না সবটা। তার আগেই হুকুমের স্বরে বলল, 10 মিনিট সময়। আলমারি খুলে ডান পাশের ড্রয়ারে সেখানে একটা প্যাকেট পাবে, ওটা পরে রেডি হয়ে নিচে এসো, আমি অপেক্ষা করছি। আর হ্যাঁ, শাল গায়ে দিয়ে আসবে। প্রিয়তা কিছু জিজ্ঞেস করার সুযোগ পায় না, তার আগেই সাদনান ফোন কাটে। সারা বিরক্ত চোখ মুখ কুচকে ফোনটা নিজের হাতে নিতে নিতে বলল, তোর ফোন চালানোর কি দরকার? কে দিয়েছে তোকে ফোন? প্রিয়তার মনটা হঠাৎ কেন জানে বেশ ফুরফুরে হয়ে গেল। সারাকে খোঁচাতেই ইচ্ছুক করলো, তবে হাতে সময় নেই, তাই শর্টকাট টিপ্পনি কেটে বলে, প্রেম করছিলি বুঝি? যদিও প্রিয়তা জানে সারা ঘুমিয়েছিল, হয়তো সাদনানের ফোন পেয়ে উঠে এসেছে, তো একটু রাগিয়ে দিল। সারা কটমট করে তাকালো প্রিয়তার দিকে। ততক্ষণে প্রিয়তা আলমারি খুলে সেখান থেকে সাদনানের কথা মতো কাজ করে ওয়াশরুমে চলে গিয়েছে। তাই সারা আর কিচ্ছু বলতে পারে না, শুধু বিড়বিড় করে বলল, অসভ্য মেয়ে মানুষ, সবাইকে নিজের মতো ভাবে। সারা রুমে থেকেই বেরিয়ে এলো, কিন্তু হাতে থাকা ফোনটা আবারও শব্দে বেজে ওঠে। সারা ভাবে হয়তো আবার সাদনান ভাই ফোন দিয়েছে, তাই নাম্বার ভালো করে না দেখে রিসিভ করে ফোন কানে নিতেই ওপাশ হতে রাহান ক্লান্ত ভরা কণ্ঠে জিজ্ঞেস করলো, ঘুমিয়েছিলে? হ্যাঁ, ভাইয়া ফোন দিয়ে বললো প্রিয়তার ফোন বন্ধ, তাই ওর কাছে আসলাম। রেখে দেব? না, হ্যাঁ মানে আপনার খারাপ লাগলে রেখে দিন। সারা মলিন কণ্ঠে বলে। রাহান মুচকি হাসল। তার খারাপ লাগা তো এই মেয়ের কণ্ঠ শোনা মাত্র চলে যায়, তাকে জানিয়ে নিয়ে জানলে কখনো বলতো না রেখে দেওয়ার কথা। তবে রাহান মুখে বলল, খাবার খেয়েছো? আপনি? মাত্র ফ্রেশ হয়ে এলাম, মা খাবার রেখে গিয়েছে। এভাবে তাদের কথোপকথন চলতে থাকে। এদিকে প্রিয়তা শাড়ি পরে রেডি হয়ে চুলগুলো হাত খোপা করে নেয়, অতঃপর গায়ে একটা শাল জড়িয়ে রুম হতে বেরিয়ে আসে। নিচে আসতেই দেখলো সেদিনের কাজের মহিলাটা লিভিং রুমে দাঁড়িয়ে আছে। প্রিয়তা বুঝতে পারে সে বেরোলে সেদিনের মতোই আজও তিনি দরজা বন্ধ করে রাখবে। প্রিয়তা ওনার দিকে তাকিয়ে হালকা লজ্জা পেল। মহিলাটা এগিয়ে এলো, মুচকি হেসে বলল, ছোট বউ সাবধানে আর জলদি আইবার চেষ্টা কইর। সেই দিন কিন্তু দাদি তোমারে আর ছোট সাহেবরে এক লগে রাইতে বাড়ি ফিরতে দেখছে। গাড়ি চলছে আপন গতিতে, সাদনান ড্রাইভ করছে। প্রিয়তা পাশে বসে একটু পরপর আর চোখে তাকিয়ে দেখছে সাদনানকে। সফেদা পাঞ্জাবি গায়ে, তার উপর কালো একটা কোটি। সাদনানকে দেখতে মারাত্মক সুন্দর লাগছে প্রিয়তা নিকট। আচ্ছা, সারাদিন বাহিরে থাকে, কত শত মিটিং সমাবেশ, স্কুল কলেজ ভার্সিটির অনুষ্ঠানে যায়, সেখানে তো অনেক মেয়ে থাকে। তারা কি সাদনানের দিকে ঠিক এভাবেই তাকায়, নাকি সরাসরি তাকিয়ে থাকে? প্রিয়তার ভাবনার মাঝে সাদনান হঠাৎ গাড়ি ব্রেক কষে। প্রিয়তা সামান্য ঝুঁকে পড়ে সামনের দিকে, তবে সিট বেল্ট লাগানো ছিল বলে কোনো ক্ষতি হয়নি। সাদনান ততক্ষণই নিজের সিট বেল্ট খুলে প্রিয়তারটাও খুলতে হাত লাগিয়েছে। প্রিয়তা অবাক হয়ে তাকালো, কি হচ্ছে বুঝতে সেকেন্ডের মতন সময় লাগে। ততক্ষণে সাদনানের বলিষ্ঠ শরীরে এর উপর প্রিয়তার অর্ধেক শরীর। আর প্রিয়তা কিছু বলার আগে সাদনান প্রিয়তাকে নিজের উড়োর উপর বসিয়ে 2 গালে হাত রেখে বলল, লুকিয়ে দেখার প্রয়োজন নেই, পুরো মানুষটা তোমার জান। প্রিয়তা লজ্জা পেল, চোরা চোখে এদিক সেদিক এলোমেলো দৃষ্টি ঘুরালো। অবস্থা এমন যেন চুরি করতে এসে ধরা পড়ে গিয়েছে। হ্যাঁ, চুরিই তো। না, চুরি কেন হবে? ভালোবাসার মানুষ, স্বামী তার, সেখানে এটা চুরি কেন হবে? ভালোবাসা হবে, এটা হালাল ভালোবাসা। প্রিয়তা অনেক কিছু ভাবলো,
সাদদানের দাড়ি ভর্তি দুই গালে নিজের ছোট্ট নরম দুলতুলে হাতগুলো রাখে। মুখটা এগিয়ে নিয়ে সাদদানের কপালে নিজের গোলাপি রঙের হালকা লিপস্টিক রাঙানো অধর জোড়া ছুঁয়ে দিল। সাদদান চোখ বন্ধ করে নিল। বউ তার ভীষণ আদুরে। একটু সময় কদিন কম দিয়েছে বলে কি অভিমানটাই না করেছিল, সাথে রাগও ছিল। সাদদানের একটু আদুরে কণ্ঠে সেটা গলে পানি আর অভিমান তো একটু ছোঁয়া পাওয়ার পরপরই ভেঙেছে। যখন গাড়িতে সাদদান বসেছিল আর প্রিয়তা শালটা গায়ে দিয়ে ছোট ছোট কদম ফেলে গাড়িতে সে বসার পর সাদদান জড়িয়ে ধরে বলেছে, দেখতে দেখতে আমাদের বিয়ের আজ 6 মাস হলো। এতটা সময় কখন শেষ হলো বুঝতেই পারিনি। প্রিয়তা নিজে তখন কিচ্ছু বলেনি, চুপচাপ অনুভব করে। প্রিয়তার ভাবে না, অতপর মিনমিন করে জিজ্ঞেস করে, আমরা কোথায় যাচ্ছি? একটা নতুন রিসর্ট হয়েছে পাশে, তুমি বলেছিলে, মনে আছে? তার মানে আমরা সেখানে যাচ্ছি? ইয়েস। প্রিয়তা অবাক সাথে খুশি হয়ে প্রশ্ন করে। সাদদান মুচকি হেসে জবাবে বলে, প্রিয়তাকে আগের স্থানে বসিয়ে দিয়ে সাদদান আবার গাড়ি স্টার্ট দেয়। ওদের রিসোর্টে পৌঁছতে আর 5-7 মিনিটের মতন লাগবে। রিধি ওয়াজিদকে একটা মেসেজ লিখে সেটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। রিধি ভাবছে ওয়াজিদ ফোন দেবে, আর দিলেও ওয়াজিদ ফোন। তবে রিধি যা আশা করেছিল ওয়াজিদ সেরকম কিছু বলে না, খুব স্বাভাবিকভাবে বলল, বিয়ে ঠিক হয়েছে, ভালো কথা, আমাকে এভাবে বলার কি আছে? রিধি ওয়াজিদের কথা শুনে স্তব্ধ হয়ে গেল। ও মোটেও এমনটা আশা করেনি। ও তো ভেবেছে ওয়াজিদ হয়তো আগের মতোই করে ভালোবাসার কথা বলবে। বহু কষ্টে রিধি নিজেকে সামলে নিল। ধরে আসা গলায় ওয়াজিদকে প্রশ্ন করে, আপনি কিছু বলবেন না? কি বলবো? রিধি জবাব দেয় না, ফট করে ফোনটা কেটে দেয়। অতপর মেঝেতে বসে কান্না করতে লাগলো আর বিড়বিড় করে বলতে লাগলো, এটাই আমার প্রাপ্য। আমি আগে ভুল করেছি বলে তো ওয়াজি তো এখনো আমাকে আর বিশ্বাস করে না। বয়সটা তখন রুমি, যা দেখে তাই ভালো লাগে রিধির। অবশ্য শুধু রিধির না, 16-17 বছর বয়সটাই এমন, ভুল ঠিক ভালো খারাপ যাচাই করে না। রিধি তখন সবে 17 বছরে পা দিয়েছে। কলেজে ভর্তি হয় তখন নতুন বন্ধু বান্ধবী, আর ঠিক সেই সময় মস্ত বড় এক ভুল করে বসে। রিধি যেই কলেজে পড়তো সেখানে ভার্সিটির এক সিনিয়র ভাইয়ের সাথে ওর কথা হতো। মূলত ছেলেটা রিধিকে প্রথম ডিস্টার্ব করতো। এতে রিধির ভালোই লাগতো, আর এক সময় তাদের মাঝে সাময়িক একটা প্রেম হয়েছে। ওয়াজিদ তখন মেডিকেলের 2য় বছর ছাত্র, তাই রিধিকে বেশি সময় দিতে পারতো না। আর রিধি তখন ওয়াজিদকে লুকিয়ে ওই ছেলেটার সাথে প্রেম করত। কিন্তু প্রেমটা বেশি দিন ছিল না, তার কারণ সিনিয়র ভাইটা ভালো ছিল না, আর এটা রিধি জেনে গিয়েছিল 12 দিন প্রেম করার পর। কিন্তু ততদিনে ওয়াজিদ সবটা জানতে পেরেছে আর রিধির সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। আর তার 1 বছর পর ওয়াজিদ ইতালি চলে যায়। এটা জানতে পেরে রিধিও ইন্টার পরীক্ষা দেওয়ার পর ইতালি চলে যায়। কিন্তু সেখানে গিয়ে ওয়াজিদকে খোঁজ পেতেই বেশ বেগ পেতে হয়েছে। আর যখন পেল তখন ওয়াজিদ সম্পূর্ণ বদলে গিয়েছে। সে রিধিকে কিছুতেই ক্ষমা করে রিধিকে আরেকটা সুযোগ দিতে রাজি ছিল না, কিন্তু রিধি অনেক কষ্টে রাজি করিয়েছে। সে ভুল করেছে, মেনে নিয়েছে। এরপর ভালোই চলছিল, তবে হঠাৎ করে সব আবার এলোমেলো হয়ে গেল। সাদদান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। প্রিয়তা তখন ফুল দিয়ে আর মোমবাতি দিয়ে সাজানো রুমটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত। সাদদান হাতে থাকা সফেদা রঙের টাওয়ালটা আস্তে করে ঝুড়িতে ফেলে দিয়ে এগিয়ে এলো প্রিয়তার দিকে। প্রিয়তা রুমটার ব্যালকনিতে যাওয়ার জন্য পেছন ফিরতে সাদদানের বুকের সাথে ধাক্কা খেল। প্রিয়তা একটু চমকে উঠে পিছিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই সাদদান শক্ত হাতে টেনে ধরে প্রিয়তার কোমর। প্রিয়তা সাদদানের কাঁধের কাছে সাদা টি শার্ট আঁকড়ে ধরে বলল, ধন্যবাদ। কেন? ভ্রু কুচকে প্রশ্ন করে সাদদান। প্রিয়তা মুচকি হেসে বলল, এত সুন্দর সারপ্রাইজ। সাদদান হাসলো, একটু ঝুঁকে এলো প্রিয়তার দিকে। অতঃপর ফিসফিস করে বলে ওঠে, ভালো লেগেছে? ভীষণ। প্রিয়তা উৎফুল্লতা নিয়ে জানায়। সাদদান প্রিয়তাকে আরও একটু নিজের বুকের সাথে চেপে ধরে। ডান হাতে প্রিয়তার উন্মুক্ত কোমরে রেখে শক্ত করে চেপে ধরে। সেভাবে রেখেই সামান্য উঁচু করে নিল প্রিয়তাকে। প্রিয়তার পা তখন শূন্যে ঝুলে। প্রিয়তা নিজেও শক্ত করে সাদদানের গলা জড়িয়ে ধরে। সাদদান প্রিয়তার কাঁধে নিজের অধর ছুঁয়ে দিল। প্রিয়তা তৎক্ষণাৎ কেঁপে উঠল, চোখগুলো খিঁচে বন্ধ করে নিল। সাদদান গভীরভাবে ওষ্ঠজোড়া ছুঁয়ে বেশ অনেকক্ষণ থাকল। ততক্ষণে প্রিয়তা চোখ খুলে সাদদানের মাথার পেছনে হাত রাখে। সাদদান প্রিয়তাকে ছেড়ে দিল, ছেড়ে দিয়ে নিচে নামালো। তারপর প্রিয়তার চোখে চোখ রেখে বলল, তবে আমার উপহার? প্রিয়তা একটু লজ্জা পেল। ইস, এত অভিমান করেছিল সাদদানের উপর, কিন্তু নিজেই তো কিছু করেনি। এখন কি দেবে? কিছুই তো নেই। প্রিয়তার অবস্থা থেকে সাদদান বাঁকা হেসে বলল, আছে তো অনেক কিছু। কিছু নেই।
প্রিয়তা অবাক হয়ে জানে। সাদনান আবারও হাসে। প্রিয়তা সেদিকে ভ্রু কুচকে তাকায়। সাদনান সেসব পাত্তা না দিয়ে নেশাতুর কণ্ঠে জানালো, আমার যা চাই তা না হয় আমি নিজেই নিয়ে নিলাম। প্রিয়তার বিষয়টা বুঝতে একটু সময় লাগে। বুঝতে পেরে এক ধাক্কায় সাদনানকে সরিয়ে দিয়ে নিজেই পিছিয়ে যেতে চায়, কিন্তু প্রিয়তা সাদনানকে একটু নড়াতে পারে না। উল্টো সাদনান এক ঝটকায় বউকে কোলে তুলে নেয়। বিছানার দিকে যেতে যেতে বলল, বিয়ের এত মাস হলো আর এখনো এত লজ্জা, মোটেও কাম্য নয় মিসেস সাদনান। প্রিয়তা আরো দ্বিগুণ লজ্জা পেল। সাদনানের বুকে মুখ গুজে সেই লজ্জা আড়াল করতে চাইল, যা দেখে সাদনান আরো এক দফা হেসে দিল। সাদনানের হাসির দিকে তাকিয়ে প্রিয়তা আনমনেই বলে ওঠে, আমার আপনার মতো আরো একটা সাদনান চাই, দেবেন? প্রিয়তার কথাটা শুনে সাদনান হঠাৎ করে প্রিয়তাকে ছেড়ে দিল। সরে এসে বালিশে মাথা রেখে শুয়ে পড়ল। প্রিয়তা উঠে বসলো, শাড়ির আঁচল ঠিক করে সাদনানের দিকে তাকালো। সাদনান চোখ বন্ধ করে আছে। আজকের পর আর আমাদের কিছু হবে না, তুমি সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত। প্রিয়তা সাদনানের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়েছিল। এর মধ্যে হঠাৎ সাদনান চোখ বন্ধরত অবস্থায় কথাগুলো বলে ওঠে। প্রিয়তা এবার চমকে উঠল। তড়িৎ গতিতে সাদনানকে ছড়িয়ে ধরে আসা গলায় বলল, আপনি এমন কেন বলছেন? বাচ্চা হবে, তবে আল্লাহ যখন চাইবে। আর আমি যখন বুঝতে পারবো তুমি অ্যান্ড আমার বাচ্চা ক্যারি করার মতো উপযুক্ত, তখনই আমি আবারও তোমার ইচ্ছে পূর্ণ করার চেষ্টা করব। এর আগে আমি তোমার কাছে যাব না। প্রিয়তা কথাগুলোর মানে বুঝতে বেশ অনেকটা সময় লাগলো। আমার কথাটা শোনো। কি শুনবো? হ্যাঁ বলো, কি শুনবো? তোমার বয়স? সাদনান আর কিচ্ছু বলতে পারে না। তার আগেই প্রিয়তা সাদনানকে ঝাপটে জড়িয়ে ধরে। সাদনান একটু শান্ত হলো। জোরে জোরে শ্বাস ফেলে কয়েকবার নিজেকে স্বাভাবিক করতে চাইল। বেশ অনেকটা সময় নিয়ে শান্ত হয়ে নিজেও প্রিয়তাকে জড়িয়ে ধরে বলল, তোমার কিছু হলে আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে জান। আচ্ছা, আমি আর বলবো না। সাদনান প্রিয়তাকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়ে। প্রিয়তার কেন জানি খারাপ লাগলো। সে যদি এসব না বলতো তবে হয়তো আজকের এই রাতটাও তাদের ভালোবাসাময় হতো। আর সাদনান ঠিকই তো বলেছে, সে নিজেও এখনো একটা বাচ্চার মতন বিহেভিয়ার করে। আর বয়স সবে তো 17 শেষের দিকে। 18 হোক, তারপর না হয় আবার সাদনানের কাছে কথাটা পারবে। প্রিয়তাও এইসব হাবিজাবি ভাবতে ভাবতে সাদনানের বুকের উপর ঘুমিয়ে পড়ে। প্রিয়তার নিঃশ্বাস ভার শুনতে পেয়ে সাদনান চোখ খোলে। সে ঘুমায়নি, অপেক্ষা করছিল বউ ঘুমিয়ে যাওয়ার জন্য। সাদনান আস্তে করে প্রিয়তার মাথাটা কাঁধ করে নিজের একটা বাহুর উপর রেখে নিজের মুখটা প্রিয়তার মুখের কাছে নিয়ে ওষ্ঠ ছুঁয়ে দেয় প্রিয়তার এক গালে। প্রিয়তা সামান্য কেঁপে ওঠে, তবে তন্দ্রা ছুটে না। যা দেখে সাদনান শব্দহীন হাসি হাসল। দ্বিতীয়বারের মতন গালে আবার ওষ্ঠ ছোঁয়া দিয়ে বিড়বিড় করে বলে উঠল, এই লম্বা চওড়া দেহটা শুধু আমি বয়ে বেড়াই, তার প্রাণটা তো তোমার মধ্যে। সেখানে তোমার কিছু হলে আমার নিজের মৃত্যু, আমার জান। সাদনান আর প্রিয়তা রিসোর্ট থেকে সোজা শপিং মল এসেছে। বাড়ির সবাই আসেনি, সব বাড়িতে নেওয়া হয়েছে, কিন্তু মাইশার আর সারার জোর করাতেই আয়ান, রাহান, রিধি, সারা, মাইশা, কবির, তিন্নি, সাদনান, প্রিয়তা ওদের শপিং মলে এসেছে। শুধু এখন ওদের কেনাকাটা বাকি। সাদনান নিজের সিকিউরিটি আনেনি, নিজেও একদম নর্মাল পোশাক পরে এসেছে। সাদা শার্ট, কালো প্যান্ট, সাথে কালো মাস্ক। এটাই দেখতে মারাত্মক সুন্দর লাগছে। সাথে বোঝার উপায় নেই এটাই পাঞ্জাবি পরিহিত এমপি সাদনান। শপিং শেষ, ওরা রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে যার যার গন্তব্যে রওনা দিল। রাহান রিধিকে কবির আর তিন্নির সাথে পাঠিয়ে দিল। আয়ান, সারা, মাইশা প্রিয়তাকে বাড়ি পৌঁছে দিল। আর রাহান, সাদনান নিজেরা আবারও কোথাও মিটিংয়ে গিয়েছে। সাদনান গাড়িতেই বসে ড্রেস চেঞ্জ করে নিল। রাহান পাশেই বসে আছে।